আর এই মেয়ে নাকি জিসান আহমেদের ওয়াইফ। জিসান আহমেদের মতো একজন বিজনেস টাইপ, যার নিজের হাতে করা এত বড় বিজনেস সাম্রাজ্য। পত্রিকায় ম্যাগাজিনে এখনও তাদের মোট এলিজিবল ব্যাচেলর বলে জানে সবাই, এমনকি তার অফিসের কর্মরত সবাই এটাই জানে তার ওয়াইফ নাকি একজন টিনেজার। হাউ স্ট্রেঞ্জ। ইয়েস, শি ইজ মাই ওয়াইফ। আমি আপনার বস হলে আমার মিসেসও আপনার বসই হবে, রাইট? রিনি মাথা নাড়ল। হ্যাঁ। সো নেক্সট টাইম রেসপেক্টের সাথে কথা বলবেন। আমি একই অপরাধ দ্বিতীয়বার ক্ষমা করি না। তিশা বসে বসে এতক্ষণ জিসানের কার্যকলাপ দেখছিল। তিশার মনে যেন লাড্ডু ফুটছে আজ। জীবনে এত খুশি কখনো হয়নি যতটা আজ হলো। পুরো অফিসের মানুষ যে 420 ভোল্টের শক খেয়েছে তা তাদের চাঁদের মতো মুখখানি দেখলেই বোঝা যাচ্ছে। বিশেষ করে অফিসের সুন্দরী মেয়েগুলো। তিশার ব্যাগটা নিজের কাঁধে নিয়ে তিশার হাতটা ধরে। তুই রাগ করে আছিস আমার উপরে? তিশা মাথা নাড়ায়। না। তাহলে তাকাস না কেন আমার দিকে? কি করে তাকাবো? আপনার নজর যে আমাকে প্রতিনিয়ত গ্রাস করে তা কি আপনি বোঝেন? আপনার চোখের চাহনি যে আমাকে ব্যাকুল করে তোলে। ডুবে যেতে মন চায় কোনো অদূর সমুদ্রে। যাবেন কি আমার সাথে? ভাসবো আমরা দুজনে হারিয়ে গিয়ে দুজনের মাঝে। তিশার মনে প্রথম প্রেমের প্রথম অনুভূতিগুলো বলতে চায় জিসানকে, কিন্তু পারছে না। কেবল মনে মনেই ভেবেই চলেছে। জিসানের সামনে প্রকাশ করার ভাষা যে খুঁজে পায় না ও। এমনিই তিশার উত্তর। জিসান একটু মুচকি হেসে তিশার গাল দুটো আলতো করে ধরল। আমি আমার ভালোবাসাটা গোপন রাখতে পারি না। আমি প্রকাশ করতে বেশি পছন্দ করি। সেটা ভালোবাসা হোক বা কষ্ট বা রাগ। ভেতরে রেখে ছটফট করার চেয়ে চিল্লিয়ে বলে দেওয়া ভালো। এতে মন থেকে অনেক বড় পাথর সরে যায়। মনের মধ্যে কোনো কিছু বেশি দিন রাখতে নেই। সেটা হোক ভালোবাসা, রাগ, হিংসা। মন নামের ছোট্ট পাখিটির এতে কষ্ট হয়। এতে পাখিটি রাগ করে মনকে পাথর বানিয়ে দেয়। তাই মনে কিছু থাকলে বলে দিবি। লুকিয়ে রেখে কি হবে? হয়তো একদিন দেরি হয়ে যাবে। সামনের ব্যক্তিটি যে তোর সামনে সারা জীবন থাকবে এমন তো না। বেলা শেষে তাকেও একদিন চলে যেতে হবে। তখন হয়তো তুই আফসোস করবি কেন বললাম না। এখনো অনেক কথা বাকি, কিন্তু শোনার মানুষটি নেই। ঠিক বলেছি? শেষের কয়েকটা কথা তিশার বুকে তীরের মতো লাগলো। চোখে এক গাদা জল চলে এলো, যা তিশা তার ঘন পাপড়ির গুলো দিয়ে আসতে বারবার বাধা দিচ্ছে। জিসান ব্যাপারটা বুঝতে পারে। তিশার মাথাটা হালকা করে বুকে চেপে ধরে। প্লিজ ডোন্ট ক্রাই জান। আমি তোর কান্নাটা একদম দেখতে পারি না। মনটা ক্ষত বিক্ষত হয়ে ওঠে। প্লিজ স্টপ। আমি এখনো আছি তো। তিশাও জিসানকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে চায়, কিন্তু এখনো কিছু সংকোচ ওর মধ্যে কাজ করে, যার কারণে চাইলেও পারছে না। অফিসের ল্যান্ডলাইনে ফোন আসলে জিসান ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে এরপর তিশাকে কেবিনে রেখে একটু বাইরে যায় কিছু কাজে। তিশাকে কেবিনে বসে থাকতে বলে যায়। তিশা জিসানের চেয়ারে বসে চকলেট খাচ্ছে আর কেবিন দেখছে। সোমকে দিয়ে জিসানই পাঠিয়েছে অনেকগুলো চকলেট। সবাই সবই তিশার ফেভারিট। কেবিনটা খুব সুন্দর করে সাজানো। মিস্টার জিসানের ক্যাবিন বলে কথা। তার তো আবার সব কিছু পারফেক্ট চাই। কি করে যে আমার মতো অগোছালো মেয়ের পাল্লায় পড়লো আল্লাহই জানে। দরজা খোলার শব্দে সামনে তাকালো তিশা। লাবণী কেবিনে ঢুকে তিশাকে জিসানের কেবিনে দেখে হতভম্ব। তার চেয়ে বেশি শকড জিসানের চেয়ারে বসে থাকতে দেখে। আরে তিশা, তুমি এখানে এখানে কি করছো? আর জিসানের চেয়ারে কেন বসেছো? তিশা হাত ধরে। তাড়াতাড়ি ওঠো। জিসান দেখতে পেলে খুব রাগ করবে ডিয়ার। ওর রাগ উঠলে ও হিংস্র হয়ে যায়। ওকে সামলানো তখন ইম্পসিবল। আর নিজের জিনিসকেও টাচ করুক একদম পছন্দ করে না। তিশাকে উঠিয়ে সোফায় বসিয়ে দিল। তিশার একদমই মন চাইছিল না উঠতে, কিন্তু লাবণীর জোড়াজড়িতে উঠতেই হলো। তুমি এখানে কি করছো তিশা? অ্যাকচুয়ালি আপু আমি তিশাকে আর বলতে না দিয়ে। ভালোই হয়েছে তোমার সাথে দেখা হওয়াতে। আমার না তোমার একটু হেল্পের প্রয়োজন। করবে? অবশ্যই আপু, আপনি বলুন কি করতে হবে। জিসান তো তোমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তাই না? তাহলে রায়হান তো অবশ্যই জানবে জিসানের কোনো গার্লফ্রেন্ড আছে কি না। গত
4 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু ইডিয়েট আমার দিকে ঠিক মতো তাকাই তো না, বরং কাছে গেলে পালিয়ে বেড়ায়। মনে হয় আমার শরীরে কোনো ছোঁয়াচে রোগ আছে। বলো তো, আমি কি দেখতে খারাপ? তিশা মাথা নাড়ায়। না। লাবণী হতাশ হয়ে। জানো, প্যারিসে কত ছেলে আমাকে প্রপোজ করেছে, অথচ আমার মন আটকে গিয়েছে নিরামিষটার দিকে। একদমই আনরোম্যান্টিক একজন মানুষ, সামনে এত সুন্দরী রমণী বসে আছে, কোথাও একটু চান্স নেবে তা না করে এড়িয়ে চলে। তুমি কিছু আইডিয়া দিতে পারবে? না আসলে তোমরা তো অনেক বছর ধরে একে অপরকে চিনো, তাই তোমার সাহায্য চাইছিলাম। প্লিজ, আই রিয়েলি লাভ হিম, I will not survive without him. Please help me. লাবণীর কথা শুনে তিশার শরীরের রক্ত যেন গরম হয়ে বুদবুদ করছে। মাথাটা ফাটিয়ে দিতে মন চাইছে সামনে বসা লাবণীর। দুনিয়াতে কি পুরুষ মানুষের অভাব পড়েছে যে তোর আমারটার দিকেই নজর পড়ছে? সাহস কি করে হলো আমার জিসানের দিকে তোর নজর দেওয়ার? তোর ওই চোখ দুটোতে আমি ফেভিকল গ্লু লাগিয়ে দিব। আমার জিসানকে ছাড়া বাঁচবি না, তাহলে মর কোনো ডোবাতে ডুবে। আর একবার আই লাভ জিসান বললে তোকে আমি সত্যি ওই কচুরিপনা ময়লা আবর্জনার ডোবাতে ফেলে দেব। দেখিস, ইউ ডোন্ট নো হু অ্যাম আই। 1000ও কথা তিশার মনে মনে ভাবছে আর অসংখ্য গালি দিচ্ছে লাবণীকে। ভালোবাসার যে ঈর্ষার এতটা জিসান জ্বালিয়েছিল, আজ সেই একই ঈর্ষায় তিশা জ্বলছে। লাবণীর মুখে জিসানের নামটাও শুনতে ভালো লাগছে না, তবে কিছু বলতেও পারছে না। জিসান বলেছিল, আমার ভালোবাসার দহনে তোকেও চলতে হবে একদিন। তাই তো আজ তিশা জ্বলছে। জিসান আশেপাশে থাকলে হয়তো পোড়ার গন্ধটাও পেত। রিনি ক্যাবিনে ঢুকেই তিশাকে সরিয়ে বলে, ম্যাম, আই এম রিয়েলি সরি তখনকার ব্যবহারের জন্য। প্লিজ স্যারকে বলবেন এইবারের মতো আমাকে ক্ষমা করে দিতে। স্যার খুব রেগে আছে আমার উপর। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, অ্যান্ড ডোন্ট ওয়ারি। তিশা সান্ত্বনা দিল রিনিকে। লাবণী কিছু বুঝতে পারল না কি হচ্ছে, তাই রিনিকে জিজ্ঞেস করলো, ম্যাটার কি? অ্যাকচুয়ালি ম্যাম, আমি চিনতে পারিনি উনি যে মিসেস জিসান আহমেদ। হোয়াট? লাবণী একটু চিল্লিয়ে। কে মিসেস আহমেদ? আর তোমাকে কে বলেছে এসব ননসেন্স? দিশা, এসব কি? কেন মিথ্যা বলছো? ও এম জি দিশা, তুমি আবার জিসানের উপর ক্রাশ খাওনি তো? তিশা কিছু বলতে যাবে, তখনই তিশাকে থামিয়ে, দেখো বেবি, আই নো জিসান খুব হ্যান্ডসাম অ্যান্ড ড্যাশিং বয়, যে কেউ ক্রাশ খাবে, বাট ডিয়ার তুমি এসবের জন্য ছোট। আর জিসান তো তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড, বয়সেও তোমার থেকে বেশ বড়, তাই এমন উদ্ভট চিন্তা মন থেকে বের করে দাও। আর জিসান জানতে পারলে তোমার অবস্থা খুব খারাপ করে তুলবে। এ ধরনের ফাজলামিও একদমই পছন্দ করে না। তিশা কিছু বলতে যাবে, ঠিক এ সময় জিসানও কেবিনে এসে পড়ল রিনিকে দেখে। তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি স্যার, ম্যামকে সরি বলতে এসেছি। ওকে, নেক্সট টাইম যাতে ভুল না, কেয়ারফুল নাও গো। ইয়েস স্যার। রিনি চলে গেল। লাবণী কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে, পরে এ নিয়ে চিন্তা করব। এসব বাদ দিয়ে জিসানকে জিজ্ঞেস করলো, তো জিসান, লাঞ্চের কি প্ল্যান? সামনের কোনো ভালো রেস্টুরেন্টে চলে যায়। জিসান তিশার দিকে তাকিয়ে, সরি লাবণী, লাঞ্চ আজ তোমাকে একাই করতে হবে। আবার আজকের লাঞ্চের প্ল্যান তিশার সাথে। সো হোয়াট, তিশাও আমাদের সাথে জয়েন হবে। এনি প্রবলেম তিশা? তিশার দিকে তাকিয়ে, কিন্তু তিশা হ্যাঁ না কিছুই বলতে পারল না, কারণ এমন সিচুয়েশনে কি বলবে বুঝতে পারছে না তিশা, তাই জিসানের দিকে তাকিয়ে আছে। বাট আই হ্যাভ এ প্রবলেম। জিসানের কথায় লাবণী অবাক হলো আর বিস্মিত চোখে জিসানের দিকে তাকালো। সমস্যা কি জিসান, এমন করছো কেন? জিসান তিশার ব্যাগটা হাতে নিয়ে, আজকাল অফিসের কাজের চাপে আমি তিশার সাথে একদমই সময় কাটাতে পারি না, তাই আজকে সময় বের করে ওর সাথে লাঞ্চ প্ল্যানিং করেছি। এই সময়টা আমি তিশার সাথে একান্তে কাটাতে চাই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। শি ইজ মাই ওয়াইফ, দেয়ার ইজ নাথিং রং উইথ ওয়েটিং টু স্পেন্ড টাইম অ্যালোন উইথ হার। লাবণী বসা থেকে দাঁড়িয়ে, নো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। প্লিজ ক্লিয়ার করে বলবে হচ্ছেটা কি? আমি ফ্রাস্ট্রেট হয়ে পড়েছি। তিশার সাথে তোমার এমন কি সম্পর্ক যার জন্য ওকে সময় দিতে হবে? জিসান তিশার হাতটা ধরে নিজের কাছে টেনে আনলো, যা দেখে লাবণী
অবাক চাহনি দিয়ে তাকিয়ে আছে। জিসান বুঝতে পারে, তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, লাবণী। And one more thing. You didn't ask if there was anyone in my life. Well, listen. This girl is everything to me. She fills my heart and completes my life. My world stops without her. I hope you understand. জিসানের কথায় লাবণী স্তব্ধ হয়ে গেল। জিসানকে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। অশ্রুসিক্ত নয়নে জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান তিশার হাতটা ধরে কেবিন থেকে বের হতে নিল, কিন্তু লাবণীর প্রশ্নে থেমে যায়। কবে করেছো জিসান? বেশি দিন তো হয়নি প্যারিস থেকে আসলে। এত কি তাড়া ছিল তোমার? জিসান লাবণীর দিকে না তাকিয়ে উত্তর দিল। আমি তিশাকে বিয়ে করার পর প্যারিস গিয়েছি, এখানে এসে নয়। জিসান আর 1 মিনিটও দাঁড়ায়নি। তিশার হাতটা শক্ত করে ধরে বের হয়ে গেল। জিসান যাওয়ার পর লাবণী নিজের হাতের মোবাইলটার এত জোরে আছাড় মারে যে মোবাইলের প্রতিটি পার্ট চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লাবণী চিৎকার দিয়ে নিচে বসে পড়ে। সাউন্ডপ্রুফ বলে লাবণী আর্তনাদ কারো কানে গেল না। না, কেন জিসান, কেন? এত সহজে আমি তোমাকে হারাতে পারবো না জিসান। শুধু আমার শুনেছো? রেস্টুরেন্টে গালে হাত দিয়ে বসে সামনের ব্যক্তিটাকে নিয়ে তিশা আজ গভীর চিন্তায় মগ্ন। এত চিন্তা তো তিশান মনে হয় নিজের এসএসসি পরীক্ষাতেও করেনি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তিশা আজ জিসানকে। কি অদ্ভুত, তাই না? এই মানুষটা ওর এত কাছে থাকার পরেও তিশা কখনো খেয়াল করেনি মানুষটির হাসি কতটা মারাত্মক। এই হাসি দিয়ে কয়েকশো মেয়েকে নিমিষেই খুন করে ফেলতে পারবে। জিসান রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে হেসে হেসে কথা বলছে, কারণ এটা জিসানের বন্ধুর রেস্টুরেন্ট, তাই ম্যানেজার নিজে এসে অর্ডার নিতে। উফ, কি হাসি! এভাবে কেউ হাসে? কি দরকার এত হাসার? একটু কম হাসলে কি হয়? উনি যদি জানতো তার এই প্রশস্ত হাসিটা আজ আমার ঠিক কোথায় গিয়ে লাগছে, তাহলে কি বন্ধ করে দিত? কই, আগে তো ভালো লাগেনি, তাহলে আজ কেন এত লাগছে আমার বুকে? ওনার সিল্কের চুলগুলোতে হাত দিয়ে এলোমেলো করে দিতে মন চাইছে। তার সরু খাড়া নাকটাতে আজ একটু স্পর্শ করতে মন চাইছে। কি অদ্ভুত সব ইচ্ছা জাগছে আজ মনে। মনে হচ্ছে চকলেট আইসক্রিম আমার সামনে রেখে কেউ কড়া ধরে নিষেধ করছে খেতে পারবে না, শুধু চেয়ে চেয়ে দেখো। কিন্তু চেয়ে দেখলে কি মনের ক্ষুধা মিটবে? অবশ্যই একটু চেখে দেখতে হবে। ম্যানেজারের সাথে কথা বলার ফাঁকে জিসান তিশার দিকে তাকিয়ে ইশারা করে। কোনো সমস্যা? তিশা শুধু মাথা নাড়ায়, না। আবার নিজের ভাবনায় ডুব দেয়। উনি যখন আমার দিকে তাকায় তখন তার চোখের চাহনি যথেষ্ট আমাকে পাগল করার জন্য। এই চাহনিতে নেই কোনো লোভ, কোনো কামুকতা, আছে অবিরাম ভালোবাসা, বিশ্বাস আমার জন্য। এ কেমন অনুভূতি জন্ম হলো মনে? একে কি ভালোবাসা বলে? কি অদ্ভুত ফিলিংস! আজ তো এই রকচটা রাগী ইগোস্টিক হিটলার জিসানকে আমার ভালো লাগছে। মনের ভিতর কেমন প্রেম প্রেম দোলা দিচ্ছে, খুব বিশ্রী বিশ্রী চাওয়া মনে যাচ্ছে। এ যেমন এখন আমার খুব ইচ্ছা করছে জিসানের গাল দুটোতে ডিপলি কিস দিতে। আজ তো জিসানকেই আমার চুমুতে ভরে দিতে মন চাইছে। ছি তিশা, কী সব চিন্তা করছিস? তোর এসব চিন্তা ভাবনা যদি জিসান জানতে পারে তাহলে এখানেই বেচারা বেহুশ হয়ে যাবে। তিশা নিজের ভাবনে নিজেই লজ্জা পেয়ে গেল। গাল দুটো লাল হয়ে গেল টমেটোর মতো। জিসান ম্যানেজারকে বিদায় দিয়ে তুই ঠিক আছিস? তিশা মাথা নাড়ায়। হ্যাঁ। তাহলে এত ব্লাশিং করছিস কেন? গাল দুটো টমেটোর মতো হয়ে গেছে, আমি কিন্তু খেয়ে ফেলবো, তখন কিন্তু দোষ দিতে পারবি না। তিশা গাল ফুলিয়ে জিসানের দিকে তাকালো, আর জিসান হাসতে হাসতে নিজের এলোমেলো চুলগুলো আঙ্গুল দিয়ে ঠিক করতে ব্যস্ত। যথাসময় খাবার এলে দুজনে লাঞ্চ করে নেয়। এরপর জিসান তিশাকে বাড়িতে পৌঁছে দেয়। গাড়িতে থাকাকালীন সময় তিশার চোখটা আবার লেগে যায়, কারণ বেশ সময় ওরা জ্যামে বসা ছিল। বাড়ির সামনে এসেও জিসান তিশাকে ডাক দেয় না। তিশার ঘুমন্ত চেহারাটা যে মাথোয়ারা করে তুলবে তা তো জিসানের জানাই ছিল না। এক ধ্যানে তাকিয়ে থাকে জিসান তার ঘুমন্ত পরিটার দিকে। তোর ঘুমন্ত চেহারাটা দেখেও আমার নেশা লাগে, তাহলে অন্য কোনো নেশা দিয়ে কি হবে বল? তুই যে আমার আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছিস তা কি জানিস?
প্রায় ৮ ঘন্টা পর তিশাকে ডাক দেয় জিসান। তিশা ঘুম ঘুম চোখেই জিসানকে বাই বলে চলে যায়। আর জিসান তিশার যাওয়ার দিকে তাকিয়ে মুখে এক চিলতে হাসি এনে আমার ঘুমন্ত পরি। সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে বসে আছে লাবণী নিজের রুমে। বেশ কিছুদিন হলো রুম থেকে বেরো হয় না। রুমটা পুরো লন্ডভন্ড হয়ে আছে, ঠিক তুফান আসার পরের অবস্থা। ফোনটি অনবরত বেজেই চলেছে লাবণীর। স্ক্রিনের নামটি দেখার পর তোলার কোনো ইচ্ছেই নেই। হয়তো অন্য কারো ফোনের ওয়েট করছিল লাবণী, কিন্তু যার ফোনের ওয়েট করছে সে আদৌ কোনো ফোন দিবে কিনা তা জানা নেই, তবুও ওয়েট করছে। বেশ কিছুদিন যাবৎ খাওয়া নাওয়া কিছুই হচ্ছে না। নিচে বসে বেডে হেলান দিয়ে গভীর চিন্তায় মগ্ন লাবণী। জীবনে যা চেয়েছে তাই পেয়েছে। বাবা মায়ের একমাত্র সন্তান বলে কখনো কিছুতে বাধা দেয়নি। নিজের যোগ্যতায় বাবার বিজনেসে অনেক উঁচুতে উঠিয়েছে। হার জিনিসটা কি তা তো কখনো দেখিনি, কিন্তু জীবনের সব থেকে দামি জিনিসটা যে লাবণী হারিয়ে ফেলবে তা ধারণাই ছিল না। তাই তো মানতে পারছে না, মানুষটিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। এখন তাকে ছেড়ে থাকার কথা মনে পড়তেই কেঁপে উঠে বুক। কিভাবে ভুলবে সব? ভুলে যাও কি এতই সহজ? জিসান কখনোই লাবণীর অনুভূতিকে গ্রাহ্য করেনি, সবসময় লাবণী থেকে এড়িয়ে চলেছে। বিজনেস রিলেটেড কথা ছাড়া খুব কমই কথা হতো তাদের মাঝে। লাবণী ভেবেছিল মানুষটি হয়তো এমনি রোবোটিক, যার মধ্যে ফিলিংস বলে কিছু নেই। আর লাবণী এই রোবোটিক মানুষটিকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসবেই না কেন? জিসানের পার্সোনালিটি ছিল এমন। প্যারিসে থাকাকালীন সময় নিজের কালচার কখনো ভুলেনি জিসান। আর মেয়ে নামক প্রাণীটিকে যেন জিসানের অ্যালার্জি ছিল, তাই তো বরাবর সবাইকে অ্যাভয়েড করত। তবুও মেয়ে নামক প্রজাতি তার আশেপাশে ঘুরঘুর করত। বিদেশি কান্ট্রি হয়, এখানে মেয়েদের খোলামেলা পোশাকেই দেখা যায় বেশি। কিন্তু সামনের ব্যক্তি যতই ছোট পোশাক পরিধান করুক, জিসানের চোখ সামনের ব্যক্তিটির চোখ ছাড়া আর কোথাও নজর যেত না। প্যারিসে বসবাস করার সময় অনেক মেয়ে জিসানকে নিজের দিকে অ্যাট্রাকশন করার চেষ্টা করে। ফলপ্রসূ অনেক বাজে সিচুয়েশনেও জিসানকে পড়তে হয়েছে, কিন্তু অনেক খারাপ সিচুয়েশনেও জিসান নিজেকে সামলিয়ে ফেলেছে, যেখানে অন্য কোনো পুরুষ হলে হয়তো নিজেকে সংযত করতে পারতো না। কোনো নারী অর্ধলঙ্গ হয়ে কোনো পুরুষকে নিজের কাছে টানলে সেখানে থেকে ফিরে আসা এত সহজ না। বিশেষ ক্ষেত্রে একজন পুরুষের কাছে এমন আশা করা বোকামি। তবে এ ধরনের বোকামিও কিছু পুরুষ করে থাকে, আর তারাই হলো সুপুরুষ। একজন সুপুরুষের সব গুণই জিসানের মধ্যে ছিল। জিসানের এসব গুণেই তো লাবণী ফিদা হয়ে পড়েছে জিসানের উপর। কিন্তু জিসানের বারবার তাকে রিজেকশনের কারণটা জানতো না। তবুও মনের মধ্যে একটা আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল লাবণী, হয়তো জিসানের মনে একদিন নিজের জায়গা গড়ে তোলার। কিন্তু ভাগ্য বলেও কিছু আছে, তাই তো তার ভালোবাসার মানুষটিকে আল্লাহ আরেকজনের আঁচলে বেঁধে দিয়েছে। রুমের দরজা খোলার শব্দে লাবণীর ধ্যান ভাঙে। সামনের ব্যক্তিকে দেখে নিজের চাপা কান্না আর ধরে রাখতে পারল না। বাবাকে ধরে সেই কখন থেকেই কেঁদে চলেছে। লাবণীর পিতা আশরাফ মজুমদার মেয়ের মাথায় পরম স্নেহে হাত বলিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর লাবণীর চুপ হলে সব জানতে চায়। লাবণী নিজের পিতার সাথে বন্ধুসুলভ আচরণ, সব কথাই বাবার সাথে শেয়ার করে। জিসানের ব্যাপারটাও জানে। জিসানকে তার মেয়ে যে কতটা পছন্দ করে তা খুব ভালো করেই জানে। মেয়ের কথা শুনে মেয়েকে আশা ছাড়তে মানা করে। এখনো সময় আছে, চেষ্টা চালিয়ে যাও। বিয়ে তো করেছে, তাও আবার মেয়ের ছোট বয়সে। সংসার তো করেনি, তাহলে জিসান এখনো তোমার হতে পারে। এভাবে ভেঙে গেলে হবে না। তোমাকে আমি হারতে দেখিনি, এত সহজে হার মানার প্রশ্ন ওঠেই না। তোমার চেষ্টার পরও যদি জিসানকে না পাও, তাহলে ধরে নিব তোমার জন্য আল্লাহ আরো ভালো কিছু রেখেছে। লাবণীর চোখে পানি মুছে। এইভাবে টিনেজারদের মতো আচরণ করা বন্ধ কর, আর নিজেকে গুছিয়ে সামলে বাড়ো। লাবণীর চোখের পানি মুছে দিয়ে বাবার কথায় লাবণী যেন নতুন আশা দেখতে পেয়ে তাই ও ঠিক করলো ও চেষ্টা চালিয়ে যাবে। হয়তো ভাগ্যের চাকা ঘুরতেও পারে,
জিসান নামক হীরাটা তার আঁচলে আসতেও পারে। বারবার ফোন করার পরেও যখন লাবণী ফোন রিসিভ করছে না দেখে আশরাফ মজুমদার বুঝতে পারছে কিছু একটা হয়েছে, তা না হলে এটা অসম্ভব। তার মেয়ে তার ফোন ধরবে না, তাও আবার নিজের বাবার। বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলে বাড়িতে কর্মরত একজন ফোন রিসিভ করে সব খুলে বলে। এরপর আশরাফ সাহেব 1 মিনিটও দেরি না করে প্যারিস থেকে সোজা মেয়ের কাছে এসে পড়ে। মেয়েকে কখনো সে এভাবে ভাঙতে দেখেনি, কিন্তু আজ মেয়ের এই অবস্থা দেখে নিজেকে সামলাতেও কষ্ট হয়ে পড়েছে। তবুও মেয়েকে নিজেকে সামলিয়ে নিল। আজ মেয়েকে এসব না বললে হয়তো মেয়ে তার ঘুটে ঘুটে মরে যেত, কিন্তু পিতা হয়ে এটা সে কিভাবে হতে দিবে। তাই লাবণীকে একটা লক্ষ্য দিল। এতে লাবণী নিজেই বাস্তবতা দেখতে পাবে, বুঝতে পারবে জিসানকে এরপরও না পেলে হয়তো জীবনে আফসোস থাকবে না, এরপর হয়তো একদিন নিজেকে সামলিয়েও ফেলবে। তিশাদের ড্রয়িং রুমে সোফাতে বসে ম্যাগাজিন পড়ছিল নিশি। মূলত তিশার জন্য অপেক্ষা করছিল কোচিংয়ে একসাথে যাবে বলে। তিশা রেডি হতে নিজের রুমে চলে গেলে টাইম পাস করার জন্য ম্যাগাজিন আপাতত দৃষ্টি নিশির। হঠাৎ মুখের পানি ছিটায় চমকে দাঁড়িয়ে যায়। বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে না তো, হলেও বা পানি ঘরে আসবে কেমনে। নিশি সামনে কিছু দেখতে না পেয়ে পেছনের দিকে ঘুরতে নিলে একটা দেয়ালের সাথে বাধা পেয়ে পড়ে যেতে নেয়। আর তখনই একটা শক্ত হাত নিশির কোমরটা ধরে বাঁচিয়ে ফেলে। নিশি সামনে তাকিয়ে একটা বিশাল ছটকা খেল, কারণ নিশির কোমরকে ধরে রাখা ব্যক্তিটি আর কেউ না, রায়হান। তাও আবার খালি গায়ে ভেজা শরীরে। মনে হয় মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, তাই তো লেপ্টে যাওয়া ভেজা চুল বেয়ে পানি এখনো শরীরে পড়ছে। লোকটা মাথাটাও কি ভালো মতো মুছতে পারে না নিশির ভাবনায়। নিশি হা হয়ে তাকিয়ে আছে। মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে রায়হান। নিজের বাথরুমে কিছু একটা সমস্যার কারণে পানি আসছে না। সকালে অফিস যাওয়ার সময় মাকে বলে গিয়েছে মিষ্টি এনে চেক করাতে। খুব সকাল সকাল আজ অফিসের কাজে গাজীপুর যেতে হয়েছিল। সেখান থেকে আসতে আসতে রায়হানের অবস্থা খুবই খারাপ। এক তো রাস্তা ভালো না, তার উপর জ্যাম। রায়হান ঘেমে ওখানে এক গোসল দিয়ে ফেলেছে এই গরমে, তাই সেখান থেকে আর অফিসে যায়নি। বাসায় এসে সোজা ঢুকে পড়ল শাওয়ার নিতে। বাথরুমের সমস্যা আছে বলে ড্রয়িং রুমের বাথরুমে চলে গেল। বাথরুম থেকে একটা টাওয়াল পরে খালি গায়ে বের হয়ে নিজের চুলগুলো ছাড়তে লাগলো, কারণ তোয়াল দিয়ে মাথা মুছতে একদমই ভালো লাগে না তার। আর তখনই নিশির সাথে আচমকা ধাক্কা লাগে। রায়হান নিজেও জানতো না নিশি এখন এখানে। রায়হানের এক হাত নিশির কোমরে, আর নিশির হাত দুটো রায়হানের উন্মুক্ত বুকের উপর। রায়হানকে এভাবে খালি গায়ে দেখে নিশি কিছুটা ফ্রিজড হয়ে গেছে। নিশির দৃষ্টি এখন রায়হানের উন্মুক্ত বুকের পশমের জমে থাকা বিন্দু বিন্দু জলের দিকে পড়ল। কি মারাত্মক ব্যাপার! নিশিত মন চাইছে লজ্জা শরমের সাইডে রেখে কিছুক্ষণের জন্য একটু বেহায়া হয়ে যেতে, আর ছুঁয়ে দিতে মন চাইছে এই বিন্দু বিন্দু জল কণাগুলোকে। এসবের মাঝে নিশি ভুলেই গিয়েছে ওর হাত দুটো কখন ধরে রায়হানের বুকের উপর। রায়হান মুখে বাঁকা হাসি রেখে একটা তুড়ি বাজালো নিশির সামনে, আর অমনি নিশির ছিটকে রায়হান থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে চোখের দৃষ্টিও সরে ফেলে। এরপরই নিশি ঝংকার দিয়ে বলে ওঠে, সে রায়ান ভাই, আপনি এভাবে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? লজ্জা শরমের মাথা কি খেয়ে ফেলেছেন একেবারে? এইভাবে কেউ আসে কোনো মেয়ের সামনে? রায়হান কোমরে 2 হাত রেখে, আমার ঘর, আমি যেমনে খুশি তেমনে ঘুরবো, এতে শরমের কি আছে? এমন তো না আমি প্যান্ট পরিনি, তার এত লজ্জা পাওয়ার কি আছে? লজ্জার জায়গা তো ঢাকা আছে। তাহলে নিশি কানে হাত দিয়ে, উফ, এসব কি বলছেন রায়ান ভাই? এইভাবে কেউ কথা বলে একটি মেয়ের সাথে? আপনাকে আমি ভালো মনে করেছিলাম, আপনি তো দেখি একই ক্ষেতের মূলা। লাজ শরম কিছুই নেই। খালি গায়ে থাকতে মন চাইলে নিজের রুমে গিয়ে থাকুন। এইভাবে সবার সামনে ঘুরে বেড়াচ্ছেন কেন? সবার সামনে মানে? এখানে তুই ছাড়া আর কে আছে? চারদিকে তাকিয়ে বলল রায়হান। আমিও তো তাই বলছি, আপনাকে আমাকে কি দেখতে পান না? রায়হান একটু বাঁকা হেসে, তুই কিছু দেখার মতো দেখালে অবশ্যই দেখব, তবে অবশ্যই আমার মতো ইন্টারেস্টিং হতে হবে। আপনি আবার থার্ড মিনিংস ইউজ করছেন।
আপনার আপনি আসলে না একটা অসভ্য। নিশি রেগে চলে যেতে নিলে রায়হান নিশির হাতটা পেছনের দিকে বেঁকিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। নিশি একটু ব্যথা পেয়ে আহ করে শব্দ করে। লাস্ট ওয়ার্নিং, আমার সাথে তর্ক একদম করবি না। তর্ক করা পছন্দ না আমার। আর কি বললি? অসভ্য? তোর সাথে অসভ্যের কি করেছি আমি, যার কারণে এমন তেজ দেখাস? এখন আমি যদি তোর এই নরম নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটোতে কিস করি, তাহলে সেটা অসভ্যতা আমি বলা হতো। কিন্তু আমি তো ভদ্র ছেলে, তাই তো তুই বেঁচে গিয়েছিস। আর কোনো দিন আমার সাথে এমন বেয়াদবি করলে গাল দুটো লাল করে ফেলবো, মনে রাখিস। হেঁটে বলে রায়হান নিশিকে ছেড়ে দিল। রায়হান যাওয়ার আগে নিশির দিকে নিজের ভেজা টাওয়ালাটা ছুঁড়ে মারে। এটা ব্যালকনিতে শুকাতে দে, ভেজা তোয়ালেও আমার পছন্দ না। নিশি তোয়ালাটা রেগে ফেলে দিতে নিয়েও ফেললো না, কারণ তোয়ালাটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। নিশি তোয়ালাটা নাকের কাছে নিয়ে ভাবতে লাগলো। লোকটি কোনো সাবান লোকটি কোন সাবান ইউজ করে? এত সুন্দর গ্রান, কেমন মাতাল মাতাল করা ফিলিংস। দরজার আড়ালে দুটো চোখ এতক্ষণ ধরে সব দেখছিল, আর সেই চোখের মালিক হলো রুহি। নিশি বুঝতে না পারলেও রুহি রায়হানের চাওয়ানিতেই ঠিক বুঝে গিয়েছে রায়হান নিশিকে পছন্দ করে। আর এটা ভাবতেই রুহি শরীর জ্বালা পোড়া করতে লাগলো। কি আছে ওই মেয়ের মাঝে যা আমার মাঝে নেই? বরং ওই মেয়ের থেকে বেশি সুন্দর আমার গায়ের রং। আর রাইহান ওই শ্যামলাবর্ণ মেয়েটাকে পছন্দ করে। রাগে রুহি নিজের হাতটা শক্ত করে চেপে ধরে, যার ফলে কাচের চুড়ি ভেঙে রুহির হাতে ঢুকে যায় আর রক্ত বের হয়। কিন্তু এই রক্ত যেন কিছু না, মন থেকেও যে আজ রক্তক্ষরণ হচ্ছে সেটার জ্বালায় মরছে ও। লাবণী ও রুহি দুজনেই ভালোবেসে আহত হয়েছে। হয়তো এখানে তিশা বা নিশির কোনো দোষ নেই, না আছে জিসান ও রায়হানের, তবুও তারা দোষী। আজ আহত মন ক্ষুধার্ত শিকারের মতো হয়। আহত মনের ব্যক্তি তার নিজের সুখের জন্য সামনের সব কিছু ধ্বংস করে দেয়। লাবণী ও রুহির কারণে তিশা ও জিসান, রায়হান ও নিশির কপালে কি আছে তা শুধু আল্লাহই জানে। কারণ ভালোবাসার পূর্ণতা পাবে আর কে ভালোবেসে হেরে যাবে তা তো সময় বলবে। 26 তারিখ কোচিং ছিল আজ। নিশি বাসায় এসে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, কেন যে কমার্স নিতে গেলাম, জীবনটাই আমার তেজপাতা করে তুলেছে। প্রথম প্রথম তো সহজই মনে হচ্ছিল, কিন্তু এখন বুঝতে পারছি না কমার্স ইজ নট সো ইজি। তবে 26 স্যার ভালোই বোঝাই বলেই সিলেবাসটা শেষ করতে পারছি। কিছুটা চিন্তামুক্ত হয়ে। কিন্তু আমি যে পরীক্ষায় খাতায় ঘোলাইয়া খেয়ে ফেলেছি, সেই সমস্যা দূর করব কে? গালে হাত দিয়ে নিশির সামনে টি টেবিলে পড়ে থাকা হিসাব বিজ্ঞানের বইটির দিকে তাকিয়ে আছে। হিসাব বিজ্ঞানের জটিলতা থেকে বের হওয়া এত সহজ না। আর তো বেশি দিন বাকিও নেই, তারপর তো যুদ্ধে নামতে হবে। কিন্তু একে দেখলেই যে আমার কলিজাটা পানি শুকাইয়া যায়, তা আমি কাকে বলবো? কে যে বলেছে এই প্যারা নিতে, তারই পাইলে আগে না থাপড়াইতাম। এই সিচুয়েশনে নিশি খুব কান্না পাচ্ছে। জিসান অফিস করে আজ খুব ক্লান্ত। সারাদিন একবারও তিশার সাথে কথা হয়নি। নতুন একটা প্রজেক্ট নিয়ে বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছে। কিন্তু লাবণীর সাথে আছে বলে জিসান অনেকটা স্বস্তিতে শ্বাস নিতে পারছে। লাবণীর বিজনেস সেন্স দারুণ। এটা জিসানও মানে। তাই তো লাবণীকে বিজনেস পার্টনার করেছে শুধুমাত্র বিজনেসের স্বার্থের জন্য। তবে শীঘ্রই আলাদা হয়ে যাবে প্ল্যানিং করেছে জিসান, যা লাবণীর অজানা। ড্রয়িং রুমের সোফায় বসে হাতের ব্যাগটা পাশে রেখে বুয়া খালার কাছে পানি চায়। জিসান সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বুয়া খালা পানি রেখে চলে গেলে পানিটা খাওয়ার সময় সেন্টার টেবিলে রাখা হিসাব বিজ্ঞান বইটির উপর চোখ পড়ে, যার উপরে তিশার নাম লেখা। জিসান বইটা হাতে নিয়ে ভাবতে থাকে, তিশার বই এখানে কেন? হয়তো নিশি এনেছে, ভুলে এখানে রেখে গিয়েছে। নিশিকে দিয়ে দিই, কাল কলেজে গিয়ে দিয়ে দেবনি। সামনে তো আবার পরীক্ষা ওদের। বইটা নিয়ে উঠতে নিলেই একটা কাগজ বই থেকে পড়ে। জিসান কাগজটা উঠিয়ে বইয়ের ভেতর রাখতে গেলে একটু খটকা লাগে, তাই কাগজটি খুলে পড়তে শুরু করে। এটা একটা লাভ লেটার। লেটারটি পড়ে শরীরের রক্ত গরম হয়ে যায় জিসানের। চিল্লিয়ে নিশিকে ডাক দেয়। নিশি নিজের রুমে শুয়েছিল। জিসানের হাড় কাঁপানো ডাকে ধরফরিয়ে উঠে বসে, দৌড়ে জিসানের কাছে আসে। কি হয়েছে ভাইয়া?
নিশি জিসানের দিকে তাকিয়ে দেখে জিসান রাগে লাল হয়ে গিয়েছে। জিসানকে দেখে নিশি নিজেও ভয় পেয়ে যায়। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জিসান তাতে দাঁত চেপে এই বইটি কার? বইটি হাতে নিয়ে এটা তো তিশার বই ভাইয়া। এখানে কেন? ও ভুলে গাড়িতে ফেলে গিয়েছে, তাই আমি নিয়ে এসেছি, কাল দিয়ে দেবনি। সাব্বিরটাকে? এবার নিশি আরো বেশি ভয় পেয়ে গেল, কারণ তার ভাই হঠাৎ স্যারের ব্যাপারে জানতে চাওয়ার কারণ নিশ্চয়ই ভয়াবহ কিছু, তা না হলে এত রেগে যেত না। সাব্বির আমাদের কোচিং সেন্ট। ঠিকানা বল। নিশির ঠিকানা বলার সাথে সাথে জিসান বাহিরে চলে গেল। নিশি থো মেরে বসে পড়ল। ওর মন কু ডাকছে, নিশ্চয়ই আজ কিছু হবে, ভয়ানক কিছু। তিশা পড়ার টেবিল থেকে উঠে ডিনার করতে যেতে নিল, তখনই ফোনটা লাগামহীনভাবে বাজতে শুরু করলো। তিশা ফোনটা রিসিভ করে খুব বিরক্ত কণ্ঠে হ্যালো বলল। তিশারে সর্বনাশ হয়ে গিয়েছে। নিশির কথা শুনে তিশা একটু ঘাবড়ে গেল। সর্বনাশ? তিশার জন্য কিছু মাইন্ড করে। কোথায়, কিভাবে, কে করেছে তোর সর্বনাশ? আরে ধুর, আমাকে কে করবে? তুইও তোর ভাইয়ের মতো কাজের আগেই ঘামিস বেশি। দেখ নিশি, ফালতু কথা বলতে ফোন দিলে রাখ এখন। আমি ডিনার করিনি, মা ডাকছে, পরে কথা বলবো। তিশা ফোনটা রাখতে নিলে অপর পাশ থেকে আসা কথাটা শুনে তিশা আবার জিজ্ঞেস করে নিশিকে, কি বললি? সত্যি বলছি, জিশান ভাই মনে হয় 26 স্যারকে সাইজ করতে গেছে। কেন, কি হয়েছে? নিশি তিশাকে পুরো ব্যাপারটা বলে, কিন্তু কাগজে কি লেখা ছিল তা নিশিও জানে না। নিশ্চয়ই এমন কিছু ছিল যার কারণে ভাই রাগ করেছে। চুপ হারামি, সব তোর জন্য। আমার বই নিয়েছিস কেন তুই? আরে বাবা, আমি নিলাম কোথায়? তুই তো গাড়িতে রেখে গেলিস। আমি ভুলে রেখে গেছি। তুই কেন বইটা নিজের কাছে রাখলি না? তাহলে তো যমরাজ কাগজটা পেতো না। আরে আমিও তো ভুলে সেন্টার টেবিলে রেখে গিয়েছি। আমি কি জানি ওই 26 স্যার তোকে লাভ লেটার দিয়েছে, তাও আবার বইয়ের ভেতর? তুই জানলি কি করে? আরে আমাকে ভাবি বলল, বইয়ের ভেতর থেকে নাকি একটা লেটার পেয়েছে। তিশা আর কোনো কথা বলতে ভালো লাগছে না, তাই ফোনটা কেটে দিল। কিছু একটা মনে করে ভাইয়ের রুমের দিকে গেল। যা ভাবছে তাই হলো, রায়হান ভাইও নেই, নিশ্চয়ই জিসানের সাথে। ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। তিশা ড্রয়িং রুমে বসে রায়হানের অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রায়হান ফোনে কারো সাথে কথা বলতে বলতে মেইন ডোর খুলে প্রবেশ করলো। ড্রয়িং রুমে তিশায় বসে থাকতে দেখে অবাক হলো। দেয়ালে টাঙানো ঘড়ির দিকে একবার তাকিয়ে তিশার দিকে তাকালো। কিরে, কয়টা বাজে দেখছিস? ঘুমোসনি কেন এখনো? তিশা ভাইয়ের সামনে এসে, কোথায় ছিলে ভাইয়া? একটু কাজ ছিল বাইরে, তুই ঘুমোতে যা। রায়হান নিজের রুমের দিকে যেতে নিলে 26 স্যারকে কি করেছো ভাইয়া? রায়হান থেমে যায় তিশার দিকে ঘুরে। কাল কথা বলবো এই ব্যাপারে, এখন যা। কাল না, আমি এখন কথা বলতে চাই। কি পেয়েছো কি আমাকে তোমরা? যখন যা খুশি তখন তাই করো, আমার দিকটা কেউ ভাবে না। আর তোমার ওই বন্ধু জিসান, সমস্যা কি তার? এমন সাইকোর মতো কেন করে? কিছু হলেই মারামারিতে চলে যায়। সামান্য একটা ব্যাপারকে এত হাইলাইটস করা কি দরকার ছিল? দেখ তিশা, তুই জানিস না কি হয়েছে, তাই এসব উল্টোপাল্টা বকছিস। আমার জানতে হবে না কিছু। আমি বলে দিচ্ছি ভাইয়া, এসব এভাবে চলতে থাকলে আমি চলে যাব একদিন কোথাও, সবাইকে ছেড়ে। তখন বুঝবে। আমি বলে দিলাম কিন্তু। এত রাতে তিশা চিল্লাচিল্লিতে তিশার বাবা ড্রয়িং রুমে এসে নিজের ছেলে মেয়েদের কথা শুনে ফেলে। তিশা চলে যাওয়ার পরে, দেখ রায়হান, এসবের কারণেই এত বছর জিসানকে তিশার থেকে দূরে রেখেছি। এখন ও আসার পর আবার শুরু হয়ে গিয়েছে। ওর এই যখন তখন মারামারি হাইপার হওয়া আমার একদম পছন্দ না। এসব চলতে থাকলে এবার তিশার থেকে একেবারেই আলাদা করে দেব। একবার ওর জিদের কাছে নত হয়েছি, কিন্তু এবার আর না। এবার আমি শুধু আমার মেয়ের কথাই ভাববো। আমি আমার মেয়েকে এমন ছেলের হাতে কখনো তুলে দেব না যে ছোটোখাটো বিষয় এত সিনক্রেট করে। কিন্তু বাবা, আমার কথাটা একটু শোনো। তিশার বাবাও রায়হানের কথা না শুনে চলে গেল। জিসানের চোয়াল শক্ত হয়ে গেল, রাগে যেন চোখ দিয়ে আগুন ছড়ছে। তিশাকে সামনে পেলে যে কি করতো আজ তা নিজেও জানে না। রায়হান জিসানের সাথে কথা বলতে বলতেই বাসায় ঢুকছিল, কিন্তু তিশার কথায় থেমে যায়, ফোনটা কাটতে ভুলে যায়। যার ফলে তিশা আর রায়হানের কথোপকথন সব শুনে জিসান। এমনকি তিশার বাবা শামসুর রহমানের কথাগুলো কানে বাজছে এখন। খালি গায়ে নিজের বেলকুনিতে দাঁড়িয়ে জিসান বাঁকা হেসে, খুব বেশি বার বেড়েছিস জান।
আমি কি আর তোকে পাওয়ার জন্য কি কি করতে পারি তা তো তোর ধারণার বাইরে। আজ থেকে নতুন খেলা শুরু তোকে, আচ্ছা, আজ থেকে নতুন খেলা শুরু জান তোকে পাওয়ার। ভেবেছিলাম আপোষে সব কিছু হবে, কিন্তু এখন আঙ্গুল বাঁকাতে হবে। বিয়ে করা বউ তুই আমার থেকে আলাদা হওয়ার চিন্তাও আমি তোর চেতনায় আসতে দেব না। বি রেডি দিশা। সাইকো মনে হয় আমাকে? এখন এই সাইকোর জাল থেকে নিজেকে বাঁচা। তোকে একটু সময় দিতে চেয়েছিলাম, কিন্তু আর না। এখন তোকে আমার কাছে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে। এরপর দেখব কে আমাদের আলাদা করে। তোকে আমার কাছ থেকে আলাদা করা প্রতিটি হাত আমি কেটে ফেলবো। ইটস জিসনস প্রমিস। রাত খুব যন্ত্রণায় কেটে গেল। নির্ঘুম রাতে দুটো মনের হাহাকার কেউ জানল না। জিসানের কাছে এইসব পুরাতন। এভাবে কত রাত ও নির্ঘুম কাটিয়েছে শুধু ও জানে। কি যে অসহ্য যন্ত্রণা, মনের ভেতরে কেউ ছুরি দিয়ে লাগাতার আঘাত করার মতো। ভালোবাসার এই কষ্ট জিসান অমৃত মনে করে, প্রতিনিয়ত পিয়ে যাচ্ছে। তাই তো আজ এত কঠোর জিসান। অপেক্ষার সিঁড়ি বইতে বইতে ভীষণ ক্লান্ত। এত লম্বা অপেক্ষা হয়তো জীবনে কোনো কিছু পাওয়ার জন্য করেনি, যতটা তিশার জন্য করেছে। তিশা নামের পাখিটির জন্য ওর মনের ছটফটানি কেউ দেখেনি, শুধু রাগটাই সবার চোখে পড়েছে। জিসানের রাগের পিছনে তিশার প্রতি অবিরাম ভালোবাসাটা কেউ দেখতে চায় না। কেন কেউ বোঝে না এই জিসান তিশাকে ছাড়া কতটা অসহায়। দুনিয়ার সবার সাথে লড়তে পারলে এই একটি জায়গায় এসে ও দুর্বল হয়ে পড়ে। এতদিন তিশার চোখে নিজের একটু ভালোবাসার জায়গা পেতে অনেক কাঠ কয়লা পোড়াতে হয়েছে। এত কিছুর পর যখন জিসান তিশার চোখে নিজের জন্য ভালোবাসার অনুভূতি দেখতে পেয়েছে, এখন আবার ঝড়ের মতো কেন সব ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে। জিসান বুঝতে পারছে তিশাকে এভাবে দূরে রাখলে তাদের দূরত্ব আরও বাড়বে। তাই ডিসিশন নিয়েছে খুব শীঘ্রই তিশাকে নিজের কাছে নিয়ে আসবে, মানবে না কারো শর্ত আর। পুরো রাত তিশার চোখের পানিতে বালিশ ভিজেছে। ভালোবাসা অনুভূতিতে তিশা একদম নতুন, তাই তো ছোট কষ্টও তিশাকে অনেক পোড়াচ্ছে। জিসানকে হারানোর ভয় তিশাকেও তাড়া দিচ্ছে আজ। 4 বছর আগে জিসানকে ঠিক এসব কারণেই বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আবার যদি আগের মতো করে তাহলে এবারও তাকে আমার হারাতে হবে। কিন্তু এবারের দূরত্বে যে পুড়ে যাব, আমি মরে যাব আপনাকে ছাড়া। আমি চাই না আপনার থেকে আলাদা হতে জিসান। কেন বুঝেন না? আপনার এই উগ্র মেজাজ আপনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলবে। জিসান প্যারিস যাবার পরের দিন তিশা তার বাবা ও তৌফিক সাহেব জিসানের বাবা এর কথা শুনেছিল। জিসানকে শুধু অর্কের কারণে বিদেশ পাঠানো হয়নি, ব্যাপার আরও ছিল। জিসানের তিশার প্রতি অতিরিক্ত পজিটিভ হওয়া সবাইকে ভাবিয়ে তুলেছে। শুধু অর্ক না, এর আগেও জিসান তিশার জন্য অনেককে আঘাত করেছে। কেউ কেউ মৃত্যু থেকে বেঁচে আসছে। কিন্তু কতদিন এভাবে চলতে থাকলে একদিন না একদিন জিসান বড় কোনো ক্রাইম করে ফেলবে। তখন আফসোস করেও লাভ হবে না। সময় থাকতেই কিছু একটা করতে হবে। তাই তো অর্কের ব্যাপারকে হাতিয়ার করে জিসানের বাবা ও তিশার বাবা মিলে প্ল্যানিং করলো। আপাতত জিসানকে তিশার থেকে দূরে রাখাই ভালো, কিন্তু সেদিন তারা আশা করেনি জিসান যে 13 বছরের পিচ্চি তিশাকে বিয়ে করার কথা বলবে। তাই তো তিশা এখন ভয় পায়, জিসানকে হারাবার ভয়, তার থেকে দূরে থাকার ভয়, তাকে ছাড়া বেঁচে থাকার ভয়। জিসানের সময়ের আগে দেশে চলে আসার কারণ তিশার বাবার যে পছন্দ হয়নি তা সে খুব না বললেও হাবভাবে তিশা বুঝে গিয়েছে। জিসান নিজের রাগটাকে সংযত না করতে পারলে বাবা যে আপনার থেকে আমাকে আলাদা করে ফেলবে, তা কেন বুঝেন না? আজ তিশার ভেতরেও একটা ভয় কাজ করছে জিসানকে হারানোর। আচ্ছা, তিশা কলেজে যায়নি, সারা রাত কান্নাকাটি করার জন্য সকাল সকাল মাথা চেপে ধরে বসেছিল। নিশিকে ফোন করে বলে দিল কলেজে যাবে না। আসল কথা, জিসানের সামনে যাবে না। কাল তিশা ওর কোচিংয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলে জানতে পারছে সাব্বির স্যারকে কেউ খুব মারছে। বেচারার অবস্থা খারাপ, হাতে পায়ে ব্যান্ডেজ, কিন্তু কে করেছে কেউ বলতে পারছে না। আর সাব্বির স্যারও
নাকি ভয়ে মুখ খুলছে না। তিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবছে। আমি তো জানি কে করেছে, কিন্তু তাকে কিছু বলার মতো সাহস আমারও নেই। সকালে জেসন গাড়ি নিয়ে সোজা তিশাদের বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ আগের ঘটনা। জেসন আজ নিজেও লেট করে উঠেছে ঘুম থেকে। তিশা যায়নি বলে নিশিও আজ কলেজ ফাঁকি দেওয়ার সুযোগ পেয়েছে। এ সময় নিশিকে বাসায় দেখে কারণ জানতে চাইলে নিশি তোতা পাখির মতো সব বলে দেয় ভাইকে। এরপর জিসান রেগে বাসা থেকে বের হয়ে যায়। কলিং বেলের শব্দে তিশার মা দরজা খুলে দেয়। তিশার মায়ের সাথে কিছু কথা বলে জিসান সোজা হনহন করে চলে যায় তিশার রুমে। মাথা আজ ভীষণ খারাপ জিসানের। কিছুতেই নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না কাল রাত থেকে। এই মুহূর্তে ওর শুধু তিশা চাই, যা ওর নেশা। একমাত্র ওষুধ এটাই। কি আশ্চর্য তাই না, যে ব্যথা দিয়েছে তাকে দিয়েই মলম লাগাবে। তা না হলে শান্তি নেই। তিশা পড়ার টেবিলে মাথা ধরে বসে আছে। কাল অনেকবার জিসান ফোন করেছিল, কিন্তু তিশা অভিমানে রিসিভ করেনি। তিশা জানে এর জন্য জিসান ওকে ছাড়বে না, হয়তো সামনে পেলে থাপ্পড় দিবে। তিশা নিজেও ভয়ে আছে, সাথে জিসানের প্রতি অভিমানও চেপে ধরে বসে আছে। তাই তো জিসান থেকে দূরে থাকার জন্য কলেজ মিস করলো। কিন্তু তিশা বুঝতে পারেনি জিসান যে সকাল সকাল এসে হাজির হয়ে যাবে। দরজার শব্দে তিশা ভরকে গেল। ভাবলো মা আসছে আবার। তিশা না দেখে চিল্লিয়ে ওঠে। মা, বলছি না ভালো লাগছে না, খাবো না, কেন বারবার ডাকো? কোনো সাড়া না পেয়ে তিশা দরজার দিকে তাকালো। একজোড়া রক্তিম চোখ যা এখন তিশার দিকে তাকিয়ে আছে। তিশার আত্মা কেঁপে উঠল আজ জিসানকে দেখে। তার এলোমেলো চুল, পরনে নর্মাল একটা গেঞ্জি আর ট্রাউজার দেখে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে সোজা এখানে এসেছে। জিসানের সামনে অগ্রসরে তিশা বারবার শুকনো ঢোক গিলছে। তিশা বলল, ফোনটা না ধরার কারণে রাগটা স্বাভাবিক, কিন্তু এত বেশি রাগের কারণ কি? ভাই কি সব বলে দিয়েছে কাল কি বলেছি? তিশা আরও কিছু ভাবার আগেই জিসান এমন একটা কাণ্ড ঘটিয়ে দিল যা তিশা জীবনেও ভাবেনি। জিসান তিশার সামনে এসে এক টান দিয়ে শরীর থেকে ওড়নাটা ফেলে দিল। তিশা কিছু বুঝে ওঠার আগেই তিশাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। সব কিছু এত দ্রুত হচ্ছে যে তিশা রিয়েক্ট করতেই ভুলে গিয়েছে। জিসান তিশাকে বিছানার সাথে চেপে ধরে এলোপাথারি কেস করতে থাকে তিশার গালে, কপালে, ঘাড়ে। হঠাৎ তিশার হুঁশ এলো জিসান কি করছে ওর সাথে। নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করতে থাকে, কিন্তু জিসানের শক্তির সাথে পেরে ওঠে না। আর জিসানের স্পর্শে কোনো ভালোবাসা নেই। আজ সে শুধু রাগ, ভীষণ রাগ তিশার উপর। কিন্তু জিসানের এবারের টর্চার তিশা সহ্য করতে পারল না। এক সময় কেঁদে দিল। তিশার কান্নায় জিসান চোখ মুখ শক্ত করে। কান্না কেন করছিস? প্লিজ আমাকে ছাড়ুন, কি করছেন আপনি? তিশার গালে নিজের নাক ঘষে। কেন, ভালো লাগছে না? জিসানের কথায় তিশার আরও কান্না পেল। আমি তোর হাজবেন্ড হয়ে তোকে এইভাবে স্পর্শ করছি বলে ভালো লাগছে না? তাহলে কি আমার জায়গায় সাব্বির স্যার হলে এনজয় করতি? এবার তিশা করুণ চোখে জিসানের দিকে তাকালো। কি বলছেন এসব? লজ্জা করে না আপনার? জিসান একটু বাঁকা হেসে। লজ্জা? এটা তো নারীর ভূষণ, আমি দিয়ে কি করব? তিশা অবাক হয়ে যাচ্ছে জিসানের আজকের বিহেভিয়ারে। জিসানকে কেন জানি অচেনা লাগছে। জিসান তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তিশার গালে স্লাইড করতে করতে নিচের দিকে নামাচ্ছে আর বলছে, যেই স্যারের জন্য তোর পরাণ এমন ছটফট করছে, জানিস সেই স্যার এখন কোথায় কোথায় নজর দিয়েছে আর কি কি করার প্ল্যানিং করছে? জিসানের কথায় তিশা স্তব্ধ। জিসান উঠে পড়ে তিশার উপর থেকে। ফ্লোরে পড়ে থাকা তিশার ওড়নাটা নিয়ে তিশার দিকে ছুঁড়ে মারে, সাথে সাব্বির স্যারের চিঠি আর ফোনটাও। এই ফোনে ফ্রেন্ডসদের সাথে তিশাকে নিয়ে অ্যাডাল্ট চ্যাটিং করেছে সাব্বির, যা সাব্বিরের প্রতি রাগ আরও বাড়িয়ে দিয়েছে জিসানের। জিসান নিজেই চুলটা আঙ্গুলের সাহায্যে আঁচড়াতে লাগলো আর চোখে তিশার দিকে তাকালো। তিশা এখনও কান্না করছিল। জিসান আর কিছুই বলল না, চলে গেল। তিশা নিজেকে একটু সামলিয়ে চোখের পানি মুছে চিঠিটা কুড়িয়ে পড়তে লাগলো। চিঠিটা শুধু চিঠি ছিল না, এতে ছিল অ্যাডাল্ট কিছু কথা, যা পড়ে তিশার কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। এরপর
ফোন চেক করে তিশার অনেকগুলো ছবি পেল। মেসেঞ্জারে অনেক SMS ছিল, যা বেশিরভাগ তিশাকে নিয়ে, যা খুবই নোংরা। তিশা বুঝে গেছে সাব্বির স্যার একজন মানসিক বিকৃত টাইপের লোক। আমাদের সমাজে এই টাইপের কিছু লোক আছে যাদের আপনি দেখে বুঝতেই পারবেন না তাদের মস্তিষ্কে কী সব নোংরামি আছে। তারা দেখতে তো মানুষের বাচ্চার মতোই হয়, তাই তাদের আসল রূপটা দেখা যায় না। কিন্তু সময়ের সাথে এদের মানুষরূপী জানোয়ারের আস্তে আস্তে প্রকাশ পায়। সাব্বির স্যারও এমনই ছিল। তাকে দেখে বা তার ভালো মানুষের অভিনয়ে কেউ বুঝতেই পারবে না মানুষটির মধ্যে কত নোংরামি ভরা। তাই তো তিশাও বুঝেনি। তিশার মতো বোকা মেয়ে বোঝার কথাও না। জিসান বাসায় এসেই শাওয়ার নিতে চলে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। শার্টের কলার ঠিক করার সময় নিজের গলা আঁচড়ের দাগ দেখতে পেল, তিশার নখের আঁচড়। তখন হয়তো লেগে গিয়েছে। জিসান শার্টটা পরতে পরতে কাল রাতের কথা চিন্তা করতে লাগলো। কাল কাগজটা পড়েই মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। ঠিকানা নিয়ে জিসান বের হলো সাব্বিরের কোচিং সেন্টারের উদ্দেশ্যে। ব্যাচেলর বলে নিজের বাসায় কোচিং করে সাব্বির। যাওয়ার পথে রায়হানকে কল করে সব বলে দেয়। রায়হান জানে জিসানের রাগ অনেক বেশি। রাগের মাথায় কিছু না কিছু করে ফেলবে। আর বিষয়টা যদি তিশার হয় তাহলে কাউকে খুন করতেও জিসান একবারও ভাববে না। তাই ফোন পাবার সাথে সাথে রায়হান ওদের কিছু ক্লোজ ফ্রেন্ডের সাথে করে নিয়ে গেল। কিন্তু রায়হান পৌঁছাবার আগেই জিসান কাজ সেরে ফেলেছে। মারতে মারতে সাবিরের অবস্থা খুবই খারাপ। আশেপাশে কেউ সাহস পায়নি ধরার। রায়হান গিয়ে জিসানকে আটকালো, আর ওদের ফ্রেন্ডসরা রাস্তা থেকে সাব্বিরকে তুলে কিছুটা সামলিয়ে পানি খাওয়াতে লাগলো। জিসানের রাগ কিছুতেই কমছিল না। মারের সময় সাব্বিরের ফোনটা নিচে পড়ে গিয়েছিল। কি মনে করে যেন জিসান ফোনটা তুলে চেক করতে লাগলো। এরপর ফোনে এসব দেখতে পেয়ে জিসান যেন হিংস্র বাঘ হয়ে গেল। এরপর আরেক দফা সাব্বিরকে মারল। রায়হানও আটকিয়ে রাখতে পারল না। পুলিশ কেস যাতে না হয় এর জন্য সাব্বিরকে জিসানদের হাসপাতালে ফ্রেন্ডসদের দিয়ে পাঠিয়ে দিল। এত কিছুর পর আবার তিশার এ ধরনের কথাবার্তা জিসানের রাগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাই তো আজ এর জ্বালা মিটানো সাইকোর মতো করেই। তিশার সাথে তখন এমন করতে চায়নি জিসান। রাগটা এতই ছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কিন্তু তিশার কান্নামাখা মুখটা যেন সব রাগ নিমেষে উড়ে গেল। তাই তো সাথে সাথেই তিশাকে ছেড়ে দিল। আয়নায় নিজেকে আরও একবার দেখে নিল। বিশাল এক অ্যাটিটিউড নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেল। জিসান জানে ওকে কি করতে হবে আর কিভাবে। তাই ও এখন শান্ত, ঠিক যেমন তুফান আসার আগে প্রকৃতি শান্ত হয়ে যায়। অফিসের ম্যানেজারের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল। এমন সময় জিসানের মোবাইলে একটা ফোন আসে, সাথে ভিডিও। ফোনটা রিসিভ করে কথা বলে। ভিডিওটা ওপেন করে একটা ঝটকা খেলো। সাথে সাথে অফিস থেকে বের হয়ে গেল। রাস্তায় রায়হানকেও পিক করে নিল। হোয়াট জিসান, কি হয়েছে কি? এত আর্জেন্ট ডাকলি কেন? ইয়ার আমি তোদের অফিসের কর্মচারী, মালিক না যে যখন তখন বের হয়ে যাব। জাস্ট শাট আপ রায়হান। তুই ভালো করেই জানিস বাবা শুধু তোকে জাস্ট এমপ্লয়ি মনে করে না, পুরো বিজনেস তোর ভরসায় ছেড়ে দিয়েছে। তুই কতটা ইম্পর্ট্যান্ট অফিসের জন্য সবাই জানে। কিন্তু এখন ওসব বাদ দে, এটা দেখ তোর বোন কি করেছে। রায়হান ভিডিওটা ওপেন করে 1 মিনিট শক্টের মতো ছিল। এটা কি? তিশার সাথে তো নীলুও আছে। আর বাকি সবকে? ওর কোচিংয়ের ফ্রেন্ডস। তিশা ওর ফ্রেন্ডসদের সাথে নিয়ে হাসপাতালে এসেছে। সাব্বির স্যারের কেবিনে গিয়ে বেচারাকে টেনে হিচড়ে বেড থেকে ফেলে দিল সবাই মিলে। সাব্বির স্যার কিছুই বুঝে উঠতে পারল না কি হচ্ছে কি। কাল তো শুধু ধোলাই খেয়েছে, আজ তো গণধলাই খেতে হবে মনে হয়। বিস্মিত চোখে সবার দিকে তাকিয়ে আছে। সবাই সাব্বির স্যারকে মারতে লাগলো। সবার হাতে কিছু না কিছু ছিল। কারো হাতে ক্রিকেট ব্যাট, কারো হাতে লাঠি। কেউ কেউ কিছু পায়নি বলে ডাল ঘুটনি নিয়ে এসেছে। সাব্বির স্যার চিৎকার দিতে লাগলেন। তিশা মারতে মারতে বলতে লাগলো, টিচার বলেই তো এতদিন সম্মান করেছি, কিন্তু তুই তো টিচারের নামে কলঙ্ক। হারামি একটা, মেয়েদের নোংরা নজরে দেখিস। কি ভেবেছিলি মেয়েরা অসহায় দুর্বল, তাই যা খুশি তাই করবি? এই দেখ তোর জম এসে পড়েছে।
জানিস আমি কে? আমি তোর জম লেডি ডন। আজ তোকে এমন সাইজ করব যে জীবনে কোনো মেয়ের দিকে তাকাবার আগে 10 বার চিন্তা করবি। সাব্বির আর মার সহ্য করতে পারছে না, তাই তিশার পা ধরে মাপ চাইছে। এই দিক দিয়ে হাসপাতালের কোনো স্টাফ ওদের আটকানোর সাহস পাচ্ছে না নিশিকে দেখে, কারণ হাসপাতালটা জিসানদের আর এখানে সবাই জিসানের পরিবারকে চিনে। তাওহিদ খবর পেয়ে দৌড়ে আসে, নার্সদের সাহায্যে মেয়েদেরকে সাব্বিরের কাছ থেকে সরিয়ে ফেলে। তাওহিদের ইশারায় কিছু স্টাফ এসে সাব্বিরকে নিয়ে যেতে নিলে তিশা চিল্লিয়ে ওঠে। স্টপ! তাওহিদ তিশাকে থামানোর চেষ্টা করে। তিশা তাওহিদকে বলে, ভাইয়া আমি শুধু কথা বলবো 1 মিনিট। তিশা সাব্বিরের সামনে গিয়ে, সুস্থ বলে 1 সপ্তাহের টাইম দিলাম, এই শহর ছেড়ে চলে যাবে কাঁথা বালিশ নিয়ে, তার না হলে এটা দেখেছিস সাব্বিরকে মারার ভিডিও ওরাও করেছে। এটা ফেসবুকে ভাইরাল করে দিব, তখন কি হবে জানেন তো স্যার? সাব্বির ঠোক গিলল আর মাথা নেড়ে তিশার কথায় সায় দিল। তিশা আর ফ্রেন্ডসরা যখন সাব্বিরকে মারছিল তারই একটি ভিডিও করে হাসপাতালের একজন ডক্টর জিসানের ফ্রেন্ড জিসানকে পাঠিয়েছিল। তিশা নিশিও তাদের ফ্রেন্ডসরা হাসপাতাল থেকে হাসতে হাসতে বের হলো, কিন্তু সামনে জিসান আর রায়হানকে দেখে বিলাইয়ের মতো চুপসে গেল সবাই। তিশার ফ্রেন্ডসরাও জিসান ও রায়হানকে খুব ভালো করে চেনে, তাই তারা সময় বুঝে তিশা ও নিশিকে ফেলে কেটে পড়ল। তিশা নিশির কানে কানে ফিসফিসিয়ে বলল, ওই এই 2 বাদর এখানে কি করে? তুই বলেছিস আমরা এখানে আসছি। একদম না তিশা, আমার ক্রাশের কসম, মনে হয় তাওহিদ ভাই ফোন করে নালিশ দিয়েছে। নিশি একটু কেঁদে কেঁদে কথাটা বলল। তোর হিটলার না জানি আজ কি করে আমার সাথে। তোর সাথে মানে? ওই ছেমড়ি আমাকে মনে হয় ছেড়ে দিবে। অলরেডি সকালে ট্রেলার দেখিয়েছে। নিশি তিশার দিকে সন্দেহ নজরে তাকিয়ে, সকালে কি হয়েছে? এইসব কথা এখন শুনবি নাকি পালাবি? আগে এখান থেকে কেটে পড়ি, বাকি সব পরে। নিশি ও তিশা পালাতে নিলে রায়হান খপ করে ওদের হাত দুটো ধরে ফেলে। ভাইয়া ছেড়ে দে না প্লিজ, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই চুন্নিটার। কি বললি তুই তিশা? নিশি তিশার দিকে তেড়ে আসতে নিলে রায়হান নিশির হাত ধরে টান দিয়ে সরিয়ে ফেলে। ব্যাস, একদম চুপ। নিশি ও তিশার ভয় মাখা মুখটা দেখে হেসে ওঠে রায়হান। সিরিয়াসলি তোরা দুইটা ভিতুর ডিম নাকি লেডি ডন? তো আমার লেডি ডন, আপনাদের গ্যাং কোথায়? ডনকে ফেলে ভয় পালিয়ে গিয়েছে, এখন কি হবে? নিশি ও তিশা এখনও রায়হানের দিকে তাকিয়ে আছে। ভাইয়ের মতিগতি বুঝতে পারছে না। একবার আর চোখে জিসানকেও দেখে নিল। তিশা সানগ্লাস পরে বুকে হাত রেখে গাড়িতে হেলান দিয়ে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু সব থেকে বেশি রিয়েক্ট তারই করার কথা ছিল। জিসানের এই নীরবতা তিশাকে যেন বেশি আঘাত করছে। এতটা আঘাত তো জিসান ওকে মারলেও পেত না। রায়হান তিশা ও নিশির হাত ধরে টেনে গাড়ির সামনে যেতে যেতে বলল, চল তোদের আজ ট্রিট দেব আমার পক্ষ থেকে, লেডি ডন। বলে আবার ভুবন ভুলানো হাসি দিল। মনে হয় এবছরে সেরা জোকস ছিল এটা। জিসান ও রায়হান গাড়ির সামনে বসেছে আর পেছনে নিশি ও তিশা। নিশি তো ফোনেই ব্যস্ত, কিন্তু তিশার মনটা ভালো না। এত সময়ের মধ্যে জিসান একবারও ওর দিকে তাকায়নি। এটা দেখে তিশার মনটা অস্থির হয়ে পড়েছে। জিসানের সাথে কথা বলতে চায় কিন্তু পারছে না। ওরা 4 জন একটা রেস্টুরেন্টে থেকে লাঞ্চ সেরে নিল। এখানেও রায়হান নিশির ঝগড়া করলেও তিশা ও জিসান চুপ ছিল। লাঞ্চের পর ওরা কিছুক্ষণ গাড়িতে করে ঘুরল। হঠাৎ নিশি জিদ ধরল রাস্তার অপর পাশে বসে থাকা কুলফি আইসক্রিম খাবে। জিসান গাড়ি সাইড করে নেমে পড়ল। রায়হানকে বলল ওদের আইসক্রিম খাইয়ে আনতে। ও যাবে না, তিশাও খাবে না বলে রায়হান নিশিকে নিয়ে গেল। রাস্তা পার হবার সময় খুব সাবধানে নিশির হাত ধরে পার করলো রায়হান। নিশি তো খুশিতে গদগদ করতে লাগলো। এই ভরসার হাতটাই তো ও ধরতে চায় সারা জীবনের জন্য। গাড়িতে হেলান দিয়ে জিসান মোবাইল টিপছে। তিশা সামনে এসে দাঁড়ালেও জিসান একবার তাকালো না। জিসানের ইগনোরটা তিশা মেনে নিতে পারছে না, তবুও সাহস করে জিসানের পাশে দাঁড়িয়ে জিসানের দিকে তাকিয়ে মাথা নিচু করে, আই এম সরি, আমি আসলে জানতাম না। তিশার কথা শেষ করার আগেই জিসানের ফোন আসলে জিসান তিশা থেকে একটু দূরে সরে দাঁড়ায়। তিশা তার
বিষণ্ণতা ঘেরা মনটা নিয়ে দাঁড়িয়ে থাকে। জিসানের দিকে লক্ষ্য করে দেখে যে জিসান কারো সাথে খুব হেসে কথা বলছে। তিশা শোনার জন্য জিসানের একটু কাছে গেলে লাবণীর নামটা শুনে ওখানেই থমকে যায়। জিসানের মুখে লাবণীর নামটা কেন জানি একদম সহ্য হয় না তিশার। চোখগুলো দিয়ে পানি পড়ছে, কিন্তু তিশার সেদিকে কোনো মনোযোগ নেই। তিশা বেসামাল হয়ে সামনে যেতে থাকে। হঠাৎ একটা গাড়ি এসে ভালোবাসার অনুভূতিগুলো বড়ই অদ্ভুত হয়। মনের ভিতর অজস্র ফুল কখন যে ফুটে সুগন্ধ ছড়িয়ে দেয় আমরা তা অনুভবও করতে পারি না। আর যখন পারি তখন বড্ড দেরি হয়ে যায়, ফুলগুলো শুকিয়ে ঝরে যায়। তখন মনের মধ্যে এক বিশাল শূন্যতা কাজ করে, ভালোবাসার শূন্যতা, হারানোর শূন্যতা। আজ সেই শূন্যতার অনুভব করছিল তিশা। ভালোবাসা নামক যে ফুলটা ফুটে উঠেছিল তিশার মনের বাগানে, সেটা যেন কেউ ছিঁড়ে নিচ্ছে। হঠাৎ মনে হলো তিশার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিশা নিজেও জানে না কেন। এগুলো তো তারই প্রাপ্য ছিল। সেও তো জিসানকে এভাবে দিনের পর দিন ইগনোর করেছে, অথচ জিসানের মনে ভালোবাসার কমতি হয়নি কখনো তার জন্য। কখনো কোনো অভিযোগও করেনি, শুধু ভালোবেসে গেছে দূর থেকে। আর জিসানের সামান্য ইগনোর তিশার সহ্য হচ্ছে না। এখন তিশা কিছুটা হলেও বুঝতে পারছে জিসানকে কতটা কষ্ট দিয়েছে। ভালোবাসার মানুষের ইগনোর মেনে নেওয়া কতটা কষ্টকর আজ তিশা উপলব্ধি করতে পারছে। এই কষ্ট জিসানেরও প্রতিনিয়ত ভোগ করেছে নিশ্চয়ই। তিশা ভাবতে ভাবতে বেসামাল হয়ে চলতে থাকে। রাস্তার অপর পাশ থেকে নিশির হাত নাড়িয়ে তিশাকে তাদের কাছে আসতে ডাকে। তিশা নিজের মধ্যে ছিল না, তাই বুঝতেই পারেনি কখনো রাস্তার মাঝে চলে এসেছে। ডানে বামে না তাকিয়ে সামনের দিকে বাড়তে থাকে। একটা গাড়ি ফুল স্পিডে তিশার দিকে আসতে নিলে জিসান আচমকা তিশার হাত টান দিয়ে সরিয়ে ফেলে। 1 সেকেন্ডের জন্য তিশা বেঁচে যায়। তিশা জিসানের বুকে গিয়ে পড়ে। খুব শক্ত করে জিসান তিশাকে বুকের মধ্যে চেপে ধরে। জিসানের বুকের ধূপ ধূপ শব্দটি কয়েকশো গুণ বেড়ে গেছে, যার শব্দ তিশাও শুনতে পাচ্ছে কান পেতে। কিছুক্ষণ আগে ভয় পেলেও তিশার এখন জিসানের বুকের মধ্যে নিজেকে সব থেকে সুরক্ষিত মনে করছে। নিজেও জিসানের সাথে লেপ্টে আছে। জিসান চোখ বন্ধ করে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তিশার কপালে একটা গভীর চুমু দিয়ে দেয়। জিসানের মনে হলো ওর প্রাণটাই মনে হয় চলে যাচ্ছিল একটু আগে, আর একটু দেরি হলে সব শেষ হয়ে যেত। রায়হান নিশি দৌড়ে এপারে চলে আসলো, তিশার মাথায় হাত বুলিয়ে। তুই ঠিক আছিস? তিশা জিসানের বুকের মধ্যে মাথাটা রেখে মাথা নাড়ল। জিসান তিশাকে নিয়ে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। রায়হান বুঝতে পেরে জিসানকে সামলাতে বলল, রিল্যাক্স জিসান, ও ঠিক আছে। জিসান মনে হয় এতক্ষণে ঘোরের মধ্যে ছিল। রায়হানের কথায় হুঁশ আসে। নিশি ও তিশা লাঞ্চের সময় প্ল্যান করেছিল আজ তিশাও নিশির সাথে ওদের বাড়িতে যাবে। রাতে রায়হান বাড়ি যাওয়ার সময় তিশাকে সাথে করে নিয়ে যাবে। তাই রায়হানকে অফিসে নামিয়ে দিয়ে নিশি ও তিশাকে আহমেদ ভিলার সামনে নামিয়ে দিল। নিশিকে ইশারা করে তিশার খেয়াল রাখতে বলে চলে গেল জিসান। কারণ তিশা এখনো চুপ, সারা রাস্তায় কোনো কথা বলেনি। হয়তো ভয় পেয়েছে, কিন্তু ও স্বীকার করতে চাইছে না। তিশা কখন ধরে জিসানের জন্য অপেক্ষা করছে। মূলত ওর এখানে আসার কারণেই হচ্ছে জিসান। জিসানের রাগ না ভাঙিয়ে যাবে না, তাই তো বসে বসে অপেক্ষা করছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আজ মনে হয় ঘড়িটাও চলছে না। ঘড়িটাও আজকাল বেইমানি করছে আমার সাথে। তিশার কেন জানি আর সহ্য হচ্ছে না। ঠিক 7টা বাজে জিসান বাসায় আসলো। সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আমি পানি নিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি চোখ খুলে আমার দিকে একবার তাকালো, তারপর পানিটা খেয়ে পাশ কাটিয়ে চলে গেল। আর আমি খাম্বার মতো দাঁড়িয়ে ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এত সহজে হার মানার মতো মেয়ে আমিও না। আমি খুব ভালো করেই জানি কাল রাতে আমার বলা কথাগুলোর জন্যই রেগে আছে। সব রায়হান ভাইয়ের দোষ, কিন্তু আমিও তাকে মানিয়ে ছাড়ব। উনি অফিস থেকে এসেই ফ্রেশ হয়ে কফি চাইবে, তাই আজ আমি আগেই কফি বানিয়ে রাখলাম। তার ডাকার সাথে সাথে কফি নিয়ে ছুটলাম তার ঘরে।
জিসান মাত্রই ফ্রেশ হয়ে আসলো। তিশাকে নিজের রুমে দেখে কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করার বাহানায় তিশাকে আর চোখে দেখছিল। তিশা কফি ট্রি টেবিলে রেখে জিসানের পেছনে দাঁড়ালো। জিসান ডোন্ট কেয়ার লুক নিয়ে পাশ কাটিয়ে ট্রি টেবিলের রাখা কফিতে হাতে নিয়ে কয়েকটা চুমুক দিয়ে কি যেন ভাবতে লাগলো, কারণ কফির টেস্ট আলাদা। জিসান বুঝতে বাকি নেই কফি তিশার হাতের। জিসানের মুখে বাঁকা হাসি, কারণ ওর পিচ্ছি বউকে মানাবার চেষ্টা করছে, কিন্তু সেই হাসিটি তিশা দেখতে পেল না। কিছু না বলেই আবার আলমারির দিকে গিয়ে কি যেন খুঁজতে লাগলো জিসান। তিশাও জিসানের পিছে পিছে ঘুরছে কখন ধরে, কিন্তু খাটাসটার তিশার জন্য একটুও মায়া হয় না। হঠাৎ জিসান পেছনে ঘুরলে তিশাকে সামনে দেখতে পায়। সমস্যা কি? কখন ধরে দেখছি পেছনে পেছনে ঘুরছিস? আই এম সরি। করুণ কণ্ঠে মাথা নিচু করে। সরি ফর। তিশা বুঝতে পারে জিসান জেনেও না জানার ভান করছে। আই এম সরি কাল রাতের জন্য। আমি সত্যিই জানতাম না স্যার এত বাজে হবে। আমি ওভাবে বলতে চাইনি, প্লিজ ক্ষমা করে দিন। বলতে বলতে তিশা কান্না করে দেয়। চোখ দিয়ে পানি পড়ছে, যাকে বন্ধ করার বৃথা চেষ্টা করছে তিশা। না পেরে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে লাগলো। জিসান যতই রাগ করুক, কিন্তু তিশার কান্না একদমই সহ্য করতে পারে না। তিশার হাতটা ধরে এক টানে বুকের মধ্যে নিয়ে এলো। তিশাকে পরম আদরে বুকের মধ্যে চেপে ধরলো। আর তিশাও আজ জিসানের পিঠের দিকে গেঞ্জিটার মুঠ দিয়ে ধরে রেখেছে। আজ তিশারও জিসানকে জড়িয়ে ধরেছে। আজ কেন জানি তিশার মাঝে কোনো সংশয় কাজ করছে না, বরং ভালো লাগা বিরাজ করছে। স্টপ জান, একদম চুপ। কিন্তু তিশার থামার নামই নেই বলে একটা ধমক দিল জিসান। স্টপ। তিশা ধমকে চুপ তো হয়ে গেল, কিন্তু চোখের জল বন্ধ হওয়ার নাম নেই। জিসান আলতো হাতে চোখ মুছে দিয়ে দু চোখে নিজের ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তের মধ্যে তিশার পুরো শরীর ঠান্ডা স্রোতে শিহরণ বয়ে গেল। কারো ঠোঁটের স্পর্শ যে এত ভালো লাগা কাজ করতে পারে তা তো জানাই ছিল না তিশার। অদ্ভুত সেন্সন কাজ করছে। তিশার চোখ দুটো এখন বন্ধ করে সেই স্পর্শটা অনুভব করছে। তিশা জানে না কেন তার সাথে এমন হচ্ছে, তবে আজকাল যে ও জিসানকে চরমভাবে মিস করে তা জানে। কিভাবে যেন এই মানুষটি তিশার কলিজায় গেঁথে গেছে। এখন মানুষটি দূরে সরে গেলে কলিজাটাও যেন ছিঁড়ে যায়। জিসানের মুখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। জিসান বুঝতে পেরেছে ওর পিচ্ছি বউটাও আজকাল ওর একটু স্পর্শ পেতে চায়। তাই জিসানও সুযোগ পেয়ে তিশার দুগালে কপালে চুমু দিয়ে দিল। কারো চুমু যে এত মিষ্টি হতে পারে তা তিশা আজ অনুভব করলো। তিশার আজ চিৎকার করে বলতে মন চাইছে, আর এমন হবে না প্লিজ। ভরিয়ে দেন না আজ আমাকে আপনার চুমুতে। আজ আমিও যে আপনার চুমুতে পাগল হয়ে গেলাম। এত মিষ্টির স্বাদ তো মিষ্টিতেও নেই যতটা আপনার চুমুতে আছে। তিশাকে এখনও এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিশার ঘাড়ের হাড়গুলোতে ঠোঁট ছুঁয়ে জিসান আস্তে আস্তে তিশার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমি কিন্তু এখনো মাফ করিনি, এই জন্য শাস্তি পেতে হবে তোকে। শাস্তির কথা শুনে চকিতে চোখ খুলল তিশা। শাস্তি? কিসের শাস্তি? তিশাকে একদম নিজের কাছে টেনে এনে শাস্তি নিতে রেডি তো? তিশা জিসানের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে মাথা নাড়ল। জিসান আলমারি থেকে কয়েকটা শপিং ব্যাগ বের করে তিশার হাতে দিল। এসব কি? খুলে দেখ। তিশা শপিং ব্যাগ খুলে মুখ এক হাতে হা হয়ে যায়, কারণ ব্যাগগুলোর মধ্যে সব ডিজাইনার বোরখা হিজাব ম্যাচিং করা, প্রায় 5-6টা হবে। এত বোরখা কেন? জিসান তিশার হাতটা ধরে নিজের কাছে টেনে এনে, এগুলো সব তোর জন্য, কোচিং কলেজ আর বাহিরে যাওয়ার জন্য। আজ থেকে এসব পরেই বাহিরে যাবি। আমি চাই না আমার তিশাকে কেউ দেখুক। আমি সবার চোখ তো বন্ধ করতে পারবো না, কিন্তু আমার পাখিটাকে তো আড়ালে আঁকলে রাখতে পারবো। আমি চাই না এরপর কোনো সাব্বির তোর দিকে এইভাবে নোংরা চোখে তাকাক। আমি সহ্য করতে পারবো না।
আর আমাদের ধর্মেও তো পর্দা করার কথা বলেছে। আমার জন্য না হলেও নিজের জন্য হলেও পড়িস। তিশা অবাক চোখে জিসানের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত এক লোকটি। তাকে বোঝা বড় দায় তিশার জন্য। ওনাকে দেখে বোঝা যাবে না ওনার মনটা কেমন। আমি মাথা নেড়ে তাকে বললাম, আমি এগুলো পরবো, এতে আমার কোনো সমস্যাও নেই। জিসান হেসে তিশার কপালে আরও একটা চুমু দিল। রায়হান ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছে। তিশা আসলে তিশাকে রেডি হতে বলে যাবার জন্য। তিনি জিসানের মা, কিন্তু জিসানের মা ডিনার না করে কিছুতেই যেতে দেবে না। তাই এখন বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। তাওহিদ ও তৌফিক সাহেবের সাথে গল্প করার ফাঁকে জিসানের কথা জিজ্ঞেস করে। ভাইয়া জানি কোথায় গিয়েছে খুব তাড়াহুড়ো করে। ও আচ্ছা, হয়তো কোনো কাজ পড়েছে। তিশার সাথে কথা বলার মাঝেই একটা কল আসে জিসানের। কলটা রিসিভ করার পর জিসানের চুল শক্ত হয়ে যায়। কোনো রকম তিশাকে বুঝ দিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা কোথাও চলে যায়। তিশা কিছুটা অবাক হয়ে জিসানের এমন তড়িৎ গতিতে যাওয়ার জন্য। হালকা অন্ধকার রুমে একটা শক্ত কাঠের চেয়ারে একজনকে বেঁধে রাখা হয়েছে। জিসান ঘরে ঢুকেই চেয়ারে বসে থাকা লোকটির বুকে লাথি মারে। চেয়ারসহ ছিটকে গিয়ে পড়ে লোকটি। এতে প্রচণ্ড আঘাত পায়। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। জিসান লোকটিকে চেয়ারসহ তুলে। আমি কি বলেছিলাম? শুধু ভয় দেখাতে। আর তুই কুত্তা কি করছিলি? একটুর জন্য বেঁচে গেছে। আজ যদি ওর কিছু হতো তাহলে জানিস কি হতো? সুনামি নেমে যেত, সব শেষ করে দিতাম আমি, সব। বলেই লোকটাকে নিজের হাতে হকি স্টিক দিয়ে মারতে লাগলো। সৌমিশে জিসানকে থামালো। স্যার মরে যাবে, প্লিজ স্যার। আমি খবর নিয়ে এসেছি মেয়েটা অবিবাহিত আর আপনাকে ওর স্বামী দাবি করছে। কেন? বিশ্বাস করেন বস, আমি ঠিক মতোই আইতা ছিলাম। 20 বছর ধইরা গাড়ি চালাই, আজও কোনো ভুল হয়নি। আপনার কত কাজ করছি, তাহলে এটা কেমনে ভুল করি? কিন্তু ম্যাডামেরই কোনো হুঁশ ছিল না। সে কোনো দিকে না তাকাইয়া রাস্তা পার হইতাছিল। আমি তো চাইছিলি ওনার পাশ দিয়ে গাড়িটা খুব স্পিডে নিয়ে যামু। আমার কোনো দোষ নাই। জিসান কিছুটা শান্ত হলো। হাতের ইশারায় সোমকে বলল, ওকে এখান থেকে নিয়ে যাও। আজকের পর যেন ওকে না দেখি। আর প্ল্যান অনুযায়ী বাকি কাজ করে ফেলো। জিসান জানালার পর্দা সরিয়ে সামনের ভিউর দিকে তাকিয়ে আছে। বাড়িটা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে। যখন জিসান খুব ক্লান্ত হয়ে পড়ে সব কিছু থেকে, তখন জিসান ভাবে একা কাটানোর জন্য এখানে চলে আসে। এই বাড়ির ঠিকানা ওর পিয়ে সোম ছাড়া কেউ জানে না। মাথাটা ভীষণ পেইন করছে। প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে বাতাসে ধোঁয়া ছড়াতে থাকে। সোম পিছনে এসে, স্যার এটা করার কি খুব দরকার ছিল? আজ ভাগ্যক্রমে ম্যাডাম বেঁচে গিয়েছে। খেলাটা খুব রিস্ক ছিল। পারমিশন দিলে একটা কথা জিজ্ঞেস করতাম। জিসান একটু হেসে, তোমার আবার পারমিশন কবে থেকে লাগতো? না আসলে ব্যাপারটা যে পার্সোনাল, তাই। বলো কি বলতে চাও? এসব কেন স্যার? ম্যাডামের সাথে তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে এসব কেন? জানো সোম, ওকে বিয়ের জন্য আমাকে কিছু শর্ত মানতে হয়েছিল। প্রথম দুটো শর্ত আমি ভেঙে দেই, কিন্তু সমস্যা হচ্ছে তৃতীয় শর্ত। আমি যাতে তৃতীয় শর্ত না ভাঙতে পারি তার জন্য নোটিশ জারি করেছে আমার বাবা আর শ্বশুর। সেদিন আমি প্যারিস থেকে আসি, সেদিনই আমাকে দিয়ে একটা সভা বসে বাড়িতে। সেদিনই আমাকে নিয়ে একটা সভা বসে বাড়িতে। সেখানে আমি, রায়হান আর আমার দুজন শ্রদ্ধনীয় বাবা উপস্থিত ছিল, আর কেউ না। তারা আমাকে দিশা থেকে দূরে থাকতে বলে। আমার মাথা সেদিন খারাপ হয়ে গিয়েছিল। 4 বছর পর দেশে ফিরে এসব কথা শুনে কান্না মাথা গরম হবে বলো? আমি তাদেরকে তিশার এইচএসসি পরীক্ষার পর তুলে দেওয়ার কথা বললে আবার শ্বশুর কিছু চিন্তা না করেই বলে ফেলে তিশার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তারা এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবে না। আরে 4-5 বছর আমাকে অপেক্ষা করতে বলে তুমি বলো মগের মূল্য পেয়েছে? দীর্ঘ এত বছর ওর জন্য অপেক্ষা করেছি, সেই ছোট্ট থেকে ওর। এখন আবার নাকি অপেক্ষা? কিভাবে বলতে পারলো উনি? আমার ফ্রেন্ডদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, আর আমি এখনো শুধু অপেক্ষা করে যাচ্ছি। তার উপর আরেক শর্ত, নিজের বইয়ের কাছ থেকে দূরে সরে থাকতে। তাদের এই শর্তটা মানতে আমি নারাজ। তাই তো সেদিন তিশাকে পুকুর থেকে বাঁচাবার পর আমার শ্বশুর এই বিষয় নিয়ে আর কোনো কথা বলেননি।
মেয়ের জীবন বাঁচিয়েছি, কোন মুখে বলবে মেয়ে থেকে দূরে থাকতে? ওটা অন্য কথা, তিশাকে পুকুরে আমিই ফেলেছিলাম শুধু তিশার কাছে থাকার জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু আজ আবার এটা কেন? সব কি আজই শুনবে? ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিঠা হয়, জানো তো। হুম। জিসান একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানো সোম, অপেক্ষা জিনিসটা কতটা খারাপ একমাত্র সে বুঝে যাকে এটা করতে হয়। তবু আমি অপেক্ষা করতে রাজি হয়েছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি তিশার বাবার মনে অন্য কিছু চলছে। আমার আর তিশার ব্যাপারটা তখন মেনে নিলেও এখন মানতে চাইছে না। কোনো না কোনোভাবে তিশাকে আমার থেকে আলাদা করতে চাইছে। কারণটা কি আমি জানি না, তিনি হয়তো অন্য কিছু চিন্তা করেছেন। সে কিছু করুক, তার আগেই আমার জিনিসটি আমার কাছে নিয়ে আসতে হবে। ইচ্ছাগুলো জোর করে নিয়ে আসতে পারি, কিন্তু এতে আমি একটা মূল্যবান জিনিস হারাবো, আর তা হলো রায়হান। রায়হানকে আমি হারাতে চাই না। আর তিশার বাবার অমতে তিশাও আমার কাছে আসতে চাইবে না। আপোষে যেহেতু কিছু হবে না, তাহলে একটু আঙ্গুল বাঁকিয়ে নিয়ে নিই, সমস্যা কি? কোনো অবৈধ জিনিস তো চাইনি, আমার বিয়ে করা বৈধ বউটাকেই চাইছি। সোম অবাক দৃষ্টিতে তাকিয়েছে জিসানের দিকে। এই মানুষটিকে বোঝা তার জন্য অনেক কঠিন। গত কয়েক বছর ধরে জিসানের বিয়ের পেশায় আছে। যথেষ্ট সৎ আর কাজের প্রতি নিষ্ঠা দেখে জিসান সোমকে খুব পছন্দ করে, তার সাথে বিশ্বাসও। তাই তো জিসানের এই রূপটা একমাত্র সোমই দেখতে পায়। জিসান বাসায় আসতে আসতে একটু লেট হয়ে যায়, তবুও এসে ভাগ্যক্রমে রায়হানকে পেয়ে যায়। রায়হান আর তিশা মাত্রই সবার থেকে বিদায় নিয়ে বের হবে, তখনই জিসান বাসায় প্রবেশ করে। কোথায় ছিলি? ফোন কোথায় তোর? কয়টা ফোন দিয়েছি জানিস? রায়হানের কথায় জিসান ফোন চেক করে। সরি আর চার্জ নেই। এভাবে না বলে কোথাও যাবি না, এরপর বুঝলি এমনিই তোর শত্রুর অভাব নেই। জিসান মৃদু হেসে, এভাবে বউয়ের মতো জেরা করা বন্ধ কর। আমার পিচ্ছি বউটাকে এসব শেখাতে নেই, তাহলে আমার কপাল পুড়বে। শাট আপ। রায়হান হেসে। এমন সময় রায়হানের কল আসে বাসা থেকে। রায়হান কলটি রিসিভ করে টেনশনে পড়ে যায়। ওকে, আমি আর তিশা তাড়াতাড়ি আসছি, তোমরা রেডি থেকো, তোমাদের স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। কলটা কেটে তিশাকে বলে, তাড়াতাড়ি চল, মা বাবা এক্ষুনি গ্রামে যাবে। তিশা প্রশ্ন করার আগে জিসান প্রশ্ন করে বসে, কেন? মামার অবস্থা ভালো না, হসপিটালে অ্যাডমিট আছে বর্তমানে। মা শুনেই কান্নায় ভাসিয়ে দিয়েছে, ভাইকে নিজ চোখে না দেখা পর্যন্ত থামবে না, তা বাবা ভালো করেই জানে। তাই এক্ষুনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেশাকে বাসায় রেখে আবার বাবা মাকে স্টেশনে দিয়ে আসতে হবে। তুই স্টেশনে গেলে তিশার সাথে কে থাকবে? কেউ না, আমি বাহির দিয়ে দরজা লক করে যাব। আর কাল কাল যখন তুই অফিসে থাকবি তখন? রায়হান খুব ভালো করে বুঝতে পারছে জিসান কি বলতে চাইছে, তাই ও চিন্তায় পড়ে গেল। সমস্যা নেই, আমি একা থাকতে পারবো। তোকে কেউ জিজ্ঞেস করেছে? তাহলে রায় দিতে আসলি কেন? কোথাও যাবি না তুই যতদিন বাবা মা না আসে। তিশার হাতটা ধরে বাসার ভেতরে নিয়ে গেল। তিশা ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রায়হান মাথা নাড়িয়ে হা বলে, তাই তিশাও চুপ হয়ে গেল। রায়হান ওর বাবা মাকে এই ব্যাপারটা বলে, তার উপর ওনারাও বুঝতে পারে জিসান কথাটা মন্দ বলেনি। তাই তিশা এখানেই থাক কিছুদিন, এতে টেনশনও কম হবে। রায়হান ও জিসান দুজনে গিয়ে তিশার বাবা মাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসে। রায়হানকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আস্তে আস্তে 12টা বেজে যায়। নিজের রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ কি মনে করে নিশি রুমে উকি মারে, তিশা নেই। গেল কোথায়? আমার রুমে না তো। জিসান নিজের রুমেও তিশাকে পায় না। ভাবতে লাগে কোথায় থাকতে পারে। হঠাৎ হাঁটা ধরে ছাদের দিকে। যা ভেবেছিল তিশা ছাদে দোলনাতে বসে আছে। চাঁদের স্নিগ্ধ আলো তিশার মুখে পড়ে এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। কি যে মায়া লাগছে তা উপলব্ধি করার মতো না। এই মায়ার জালেই তো আমি ফেসে গেছি, যার থেকে আমি মুক্তি পেতে চাই না। হালকা ঠান্ডা বাতাস বইছে, হয়তো কোথাও ঝড় হচ্ছে। জিসানের মনেও এই মেয়েটাকে দেখলে কেমন ঝড় হতে থাকে। এই ঝড়কে শান্ত করতে তোর ওই কাজল কালো আঁখি দুটির শান্ত চাহনি যথেষ্ট। জিসান একটু মুচকি হেসে তিশার পাশে গিয়ে বসলো। তিশা আকাশের দিকে তাকিয়েছিল। জিসানকে পাশে বসতে দেখে একবার তাকিয়ে আবার আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মন খারাপ? হুম। তাহলে এত রাতে এখানে কি করছিস? চাঁদ দেখছি, কত সুন্দর তাই না?
হুম, অনেক সুন্দর। তিশার দিকে তাকিয়ে তিশা একটু হেসে, আপনি তো দেখলেনই না, তাহলে কি করে বললেন? আমি আমার আকাশের চাঁদের কথা বলছি। ওই আকাশের চাঁদকে তো সবাই দেখে, অনেক কাছেও পেতে চায়, কিন্তু আমার আকাশের চাঁদটা শুধু আমার, এতে কারো অধিকার নেই, আর আমি কাউকে দেখতেও দেব না। তাহলে কি করবেন? ঘরে বন্দি করে রাখবেন? এর পরেও যদি দেখে ফেলে? হুম, ঘরে বন্দি করব না, তবে কেউ যাতে আশেপাশে না আসতে পারে তার ব্যবস্থা করে দেব। এরপরও যদি দেখে আমার ভেতরে, তাকে আড়াল করে ফেলবে। তিশা এবার জিসানের দিকে তাকালো। জিসান মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত লোকটি! বিচিত্র তার চিন্তা ভাবনা। তার অর্ধেক কথা আমি কিছুই বুঝিনি, বাকি অর্ধেক কথা বুঝেও লাভ নেই। রহস্যময় তার সব কিছু আমার জন্য। তিশা গুড নাইট বলে চলে যেতে নিলে জিসান হাতটা ধরে ফেলে। তিশা তাকিয়ে আছে জিসানের দিকে। কফি খাবো, খাওয়াবি? ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসছি। এখানে না, রুমে নিয়ে আসিস। তিশা চলে গেল কফি বানাতে। জিসান বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। হালকা মৃদু বাতাস এসে মাঝে মাঝে শরীরে বুলিয়ে দিচ্ছে। অদ্ভুত শিহরণ জাগে পুরো শরীরে। তিশা কফি এনে জিসানের হাতে দিল, কফিতে চুমুক দিয়ে। কিছু একটা কম আছে। তিশা চিন্তায় পড়ে যায়। আমি তো সব দিলাম, তাহলে? বিশ্বাস না হলে খেয়ে দেখ। তিশা এক চুমুক খেয়ে দেখে। সব ঠিকই আছে, সব তো ঠিক, একদম পারফেক্ট। তাই দেখি। জিসান কফিতে চুমুক দিয়ে। হুম, এবার ঠিক আছে। তিশা বুঝতে পারলো জিসান ইচ্ছে করেই করেছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেললো, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতি হাসি ঠিকই ফুটে উঠল তিশার। আবছা অন্ধকারেও সেই হাসি জিসান দেখে ফেলে। অনেক রাত হয়েছে, আমি এখন আসি। বলে তিশা যেতে নিলে জিসান হাতটা ধরে ফেলে। এবার তিশার বুঝতে বাকি নেই জিসান কেন ধরেছে। একটানে তিশাকে নিজের কাছে নিয়ে আসে। তিশার পিঠ জিসানের বুকের সাথে লেগে আছে। তিশার কোমরটা ধরে আরও একটু কাছে টেনে নিল। তিশার সিল্কি চুলে নিজের মুখ ডুবিয়ে দিল। জিসানের স্পর্শে তিশার শরীরে কম্পন হতে লাগলো। তিশার এই কম্পন যেন জিসানকে আরও পাগল করার জন্য যথেষ্ট ছিল। ঘাড়ের পেছনে চুলগুলো সরিয়ে টুকরো টুকরো কিস করতে লাগলো। হেঁটে তিশা চোখ দুটো বন্ধ করে কোমরে রাখা জিসানের হাতটি শক্ত করে ধরে ফেলে, যার ফলে তিশার নখ লেগে যায় জিসানের হাতে। কিছুক্ষণ পর কানে এর কাছে ফিসফিসিয়ে বলে, এই বাড়িতে তোর নিজের একটা রুম আছে, সেই রুমের মানুষটির উপরও যখন তোর পুরো অধিকার আছে, তাহলে নিজের রুম ছেড়ে আর মানুষটিকে ছেড়ে অন্য ঘরে বসবাস কেন? আমার প্রতি বিশ্বাস নেই নাকি নিজের প্রতি? জিসানের কথায় উত্তর তিশা দিতে পারে না। তা দেখে জিসান মুচকি হেসে দেয়। বেলকনির কাউচে শুয়ে তিশাকেও টান দিয়ে নিজের উপরে নিয়ে আসে। পরম যত্নে তিশার মাথাটা বুকের মাঝে চেপে ধরে। এই হৃৎপিণ্ডের ধূপ, আচ্ছা, এই হৃৎপিণ্ডের ধূপ ধূপ শব্দ শুনছিস? এসবই তোর জন্য। তুই ছাড়া এটার ক্রিয়াচক্র বন্ধ হয়ে যাবে। জিসানের কথায় তিশার চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে জিসানের বুকের উপর পড়ে। অজান্তে তিশার ঠোঁট দুটো জিসানের বুকে চুম্বন দিয়ে দেয়। জিসান বুঝতে পেরে তিশাকে নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে ধরে। জিসান বুঝে গেছে ওর পিচ্চি বউ যে ওর প্রেমে পড়ে গিয়েছে, তাও আবার কঠিনভাবে। এখন শুধু মুখে বলার পালা।